উঁচু দালান, বড় বড় দরজা আর জমকালো চেহারার বনেদি বাড়ির জৌলস বাইরে থেকে যতটা ঝলমলে দেখায়, ভেতর থেকে ঠিক ততটাই অন্ধকারে লুকিয়ে থাকে। সেখানে হাসির আড়ালেও থাকে কান্না, আর সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকে প্রতারণা। এমন বাড়িতে কোনো ঘটনা কেবলমাত্র ঘটনা নয়, প্রতিটি ঘটনার পেছনে থাকে কোনো ইশারা, প্রতিটি ছায়ার আড়ালে লুকিয়ে থাকে মুখোশ। এমনই এক বনেদি বাড়িতে ফেসে গেছে ইন্দু নামের এক মেয়ে। বলছিলাম জনপ্রিয় সিরিজ ইন্দু এর কথা। চলে এসেছে বহুল প্রতীক্ষিত ইন্দু সিজন 3 এক্সপ্লেন করার আগে খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি কি কি ঘটেছিল সিজন 1 এবং 2-তে। ইন্দু খুব সাধারণ একটা মেয়ে। এই সাধারণ মেয়ের সাদামাঠা জীবনটা অনেক বেশি রহস্যময় হয়ে ওঠে যখন শুরু হয় তার বিয়ের কথা। বিয়ের শব্দটা যেন ইন্দুর জীবনে একটা বড় অভিশাপ। প্রথম যেবার ইন্দুর বিয়ে ঠিক হয়, বিয়ের ঠিক আগের দিনই দধিমঙ্গলের সময় ইন্দুর ছোট বোন মিলি ইন্দুকে একটা মেসেজ পাঠায়, তোর বরকে নিয়ে পালিয়ে গেলাম রে দিদি, তোর সবকিছু শেষ করে দিলাম। হ্যাঁ, মিলি ইন্দুর নিজের বোন। আর ঠিক বিয়ের আগের দিন মিলি ইন্দুর হবু বরকে নিয়ে পালিয়ে গেছে। বিয়েটা আর হয়নি ইন্দুর। অনেক বাধা বিপত্তি পেরিয়ে বেশ কিছুদিন পর আবারও ইন্দুর বিয়ে ঠিক হয় সৌগত নামের এক ছেলের সাথে। সৌগত বেশ বনেদি পরিবারের বড় ছেলে। ইন্দুর বিয়ে নিয়ে পরিবারের সবাই আনন্দিত হলেও ইন্দুর মনে ছিল না কোনো আনন্দ, কারণ বিয়ে নিয়ে তার পূর্বের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। তাই এবারও শুরু থেকেই ইন্দুর মনে একটা উৎকণ্ঠা কাজ করছিল, এই বিয়েটা ঠিকঠাকভাবে হবে তো। ইন্দুর উৎকণ্ঠা বাস্তবে রূপ নেয়। সৌগতর বাড়ি থেকেই ইন্দুর জন্য আসা গায়ে হলুদের তত্ত্বে খুব অদ্ভুত একটা জিনিস পাওয়া যায়। তত্ত্বে আসা মাছের পেট অদ্ভুতভাবে সেলাই করা। সেলাই খুলতেই দেখা যায় ভেতরে বিষাক্ত ধুতুরা পাতা। কিন্তু গায়ে হলুদের তত্ত্বে কেউ কেন বিষাক্ত পাতা পাঠাবে? ইন্দুর মনে ভয় জেঁকে বসে। অন্য কেউ হলে হয়তো ভয়ে বিয়েটা ভেঙেই দিত, কিন্তু ইন্দু সেটা করে না। এর পেছনে কারণ ছিল দুটো। এর আগে যেহেতু একবার ইন্দুর বিয়ে ভেঙে গেছে, তাই এবারের বিয়েটাও ভাঙলে ইন্দুর পরিবার সমাজে আর মুখ দেখাতে পারবে না। আর দ্বিতীয়ত, ইন্দু জানতে চায় বিয়ের তত্ত্বে কে এমন বিষাক্ত জিনিস পাঠালো, আর কেনই বা পাঠালো। সমস্ত রীতিনীতি মেনে শুরু হয় ইন্দুর বিয়ের অনুষ্ঠান। কিন্তু বিয়ের শুরু থেকেই ইন্দুর সাথে একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিয়ের দিন রাতে ইন্দু তার জানালার বাইরে অদ্ভুত এক মহিলার ছায়া দেখতে পায়। কার ছায়া সেটা জানার জন্য ইন্দু যখন বাইরে যায়, তখন ইন্দুর পায়ে বিশাল সাইজের একটা সূচ ফুটে যায়। ইন্দুর সূচটা নাকের কাছে নিয়ে শুকে দেখে সেটাতে মাছের আষ্টে গন্ধ। ইন্দুর সন্দেহ হয় নিশ্চয়ই ওই সুই দিয়েই মাছের পেট সেলাই করা হয়েছিল। এত সব রহস্যের মাঝেই ইন্দুর সাথে ঘটে যায় আর একটা অপ্রীতিকর ঘটনা। ইন্দুর বিয়েতে মিলি এবং তার হাজব্যান্ড রঞ্জন হাজির হয়। যেহেতু রঞ্জনের সাথে ইন্দুর বিয়ে ঠিক হয়েছিল, তাই রঞ্জনের উপস্থিতি ইন্দুকে অস্বস্তি করে দেবে, এটা তো স্বাভাবিক। ইন্দু যখন মিলিকে জিজ্ঞেস করে কেন এভাবে বিনা নিমন্ত্রণে চলে এসেছে, তখন মিলি বলে, আমাদেরকে রীতিমতো কার্ড পাঠিয়ে নিমন্ত্রণ করা হয়েছে, আমরা বিনা নিমন্ত্রণে আসিনি। কিন্তু ইন্দু খোঁজ নিয়ে জানতে পারে বাড়ির কেউই মিলির কাছে বিয়ের কার্ড পাঠায়নি। তাহলে মিলির কাছে বিয়ের কার্ড পাঠালো কে? এত সব রহস্যের মাঝেও সৌগতের সাথে ইন্দুর বিয়েটা হয়েই যায়। এবার ইন্দুর বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায় মিলি। প্রথমে সে নজর দেয় সৌগতর দিকে। সে বারবার সৌগতর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, যেন ইন্দুর এবারের বরকেও কেড়ে নেওয়া চাই তার। কিন্তু সৌগত মিলির এসব উদ্ভট আচরণে পাত্তা দেয় না। এরপর মিলি রঞ্জনের সঙ্গে ইন্দুকে জড়িয়ে তাকে একটা মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করে। মিলি সন্দেহ করে রঞ্জন আর ইন্দুর মধ্যে এখনো একটা সম্পর্ক রয়েই গেছে। রঞ্জন হয়তো এখনো ইন্দুকেই ভালোবাসে, তাই সে ইন্দুকে রীতিমতো হুমকি দেয় সে ইন্দুকে কখনোই সুখী হতে দেবে না। বাবার বাড়ি ঘটে যাওয়ার সমস্ত তিক্ত অভিজ্ঞতাগুলোকে পিছনে ফেলে ইন্দু যাত্রা শুরু করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। কিন্তু শ্বশুরবাড়িতে পা রাখার আগেই ইন্দুর সাথে ঘটে যায় আরও এক অদ্ভুত ঘটনা। গৃহপ্রবেশের সময় ইন্দু যখন দুধে আলতার থালায় পা দেয়, সে বুঝতে পারে থালায় থাকা দুধ এবং আলতা অতিরিক্ত গরম, যার ফলে ইন্দুর পা ঝলসে যায়। ঠিক তখনই বাড়ির স্টোর রুম থেকে একটা মেয়ে চিৎকার করে ইন্দুকে উদ্দেশ্য করে বলে, তাড়াতাড়ি পালিয়ে যা। এই মেয়েটা হচ্ছে সৌগতর জ্যাঠাতো বোন খুশি। ছোটবেলা থেকেই একটু মানসিক ভারসাম্যহীন সে। খুশির সমস্যার কথা গোপন করেই তাকে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মানসিক ভারসাম্যহীন একটা মেয়েকে কে বউ করে রাখবে, তাই বিয়েটা টেকেনি খুশির। তখন থেকেই খুশি এই বাড়িতেই থাকে। ইন্দু বুঝতে পারে না যে খুশি তাকে পালিয়ে যেতে কেন বলছে। ইন্দুর সন্দেহ হয় তার স্বামীর পরিবার হয়তো তার কাছ থেকে কিছু লুকোনোর চেষ্টা করছে, কিন্তু কি গোপন করছে সেটা জানার জন্য রাতের বেলায় ইন্দু চুপি চুপি খুশির রুমে চলে যায়। ইন্দু খুশির মাথায় হাত রাখলেই খুশি চিৎকার করে ওঠে। ঠিক ওই সময় আরও একটা চিৎকার ভেসে আসে সৌগতর বোন পৌশালীর ঘর থেকে। কেউ একজন পৌশালীর মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করছিল, কিন্তু পৌশালী কাউকেই দেখতে পায়নি।
পৌশালীর চিৎকার শুনে যখন ইন্দু ঘরে আসে তখন সৌগত ইন্দুর দিকে সন্দেহের তীর ছুড়ে দিয়ে জিজ্ঞেস করে, এত রাতে তুমি কোথায় গিয়েছিলে? যেহেতু আজ সৌগত আর ইন্দুর কাল রাত্রি, তাই ইন্দু পৌশালীর ঘরেই ছিল। ইন্দু তো ওই মুহূর্তে পৌশালীর সাথে থাকার কথা, কিন্তু সে বাইরে কেন গিয়েছিল? সৌগতকে অযথা সন্দেহপ্রবণ হতে দেখে পৌশালীর হাজব্যান্ড মিহির তাকে বলে, ইন্দু কোথায় গিয়েছিল এটা জানার চেষ্টা না করে জানার চেষ্টা করো কৌশালীকে কে মারতে চেয়েছিল। এমনও তো হতে পারে ওই ব্যক্তির টার্গেট ছিল ইন্দু। কেউ হয়তো ইন্দুকে মারতে এসে ভুলবশত পৌশালীকে মারার চেষ্টা করেছে। ইন্দু কিছুই বুঝে উঠতে পারে না শ্বশুরবাড়িতে আসা মাত্র নতুন বউকে কেন কেউ হত্যা করতে চাইবে। ইন্দুর সন্দেহ হয় তার বোন মিলি হয়তো এসব করছে, তাই সে মিলির খোঁজ নিতে বাড়িতে ফোন করে। তখন ইন্দু জানতে পারে মিলি আর রঞ্জন একে অপরের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে গেছে। এসব ঝামেলা মেটার আগেই সৌগতর হাতে ইন্দু আর রঞ্জনের বিয়ের ছাপানো একটা অতীতের কার্ড চলে আসে, যেখানে লেখা ছিল ইন্দু শুধুই রঞ্জনের। সৌগত স্বভাবগতভাবেই একটু সন্দেহবাতিক লোক, তাই কার্ড আর কার্ডের উপর লেখা দেখে সৌগত খুব বাজেভাবে ইন্দুকে সন্দেহ করতে শুরু করে। বাসর রাত থেকেই সে ইন্দুর সাথে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করে। নতুন সম্পর্ক শুরু হওয়ার আগেই ইন্দু আর সৌগতর মধ্যে সৃষ্টি হয় তিক্ততা। কৌতূহলবশত সৌগতর ছোট ভাই সুজাত ইন্দুর কাছে জানতে চায় তার আর সৌগতর মধ্যে ঝামেলার কারণটা কি। সুজাত তখন বিয়ের কার্ডটা দেখতে পায়। সুজাত সন্দেহ করে এই কাজটা হয়তো তার ওয়াইফ লাবণী করেছে। ইন্দু বুঝতে পারে না লাবণী কেন তার সংসার নষ্ট করতে চাইবে। লাবণী তো বাড়িতেই থাকে না। অনেকদিন আগেই লাবণীর সাথে বিচ্ছেদ হয়েছে সুজাতর। তবুও রহস্যের উন্মোচন করতে ইন্দু লাবণীর বাড়ির ঠিকানা খুঁজে বের করে লাবণীর সঙ্গে দেখা করতে চলে যায়। যাওয়ার পথে একটা অদ্ভুত মেয়ের সঙ্গে ইন্দুর দেখা হয়। মেয়েটা ইন্দুকে ডেকে বলে, ডেভিল ট্রাম্পেট ইজ অ্যাঞ্জেল ট্রাম্পেট। ইন্দু মেয়েটার এমন অদ্ভুত কথা বুঝতে পারে না। এরপর সে লাবণীর বাড়িতে গেলে জানতে পারে লাবণী আর তার পরিবার এখন ওই বাড়িতে থাকে না। ইন্দু তখন হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। ওই রাতেই পুলিশ ইন্দুর শ্বশুরবাড়িতে গিয়ে জানায় গতরাতে লাবণী আত্মহত্যা করেছে। কিন্তু লাবণী আত্মহত্যা করলো কেন? রহস্য যেন ধীরে ধীরে জটিল হতে থাকে। ইন্দু বুঝতে পারে না কিভাবে খুলবে এত রহস্যের জট। ইন্দু জানতে পারে লাবণী বেশ কিছুদিন ধরে একটা লেডিস হোস্টেলে থাকছিল, আর গোপনে ইন্দুর খরচ চালাচ্ছিল সুজাত। ইন্দু বুঝতে পারে না সুজাত আর লাবণীর বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও কেন সুজাত লাবণীর হেল্প করছিল। আবার লাবণীর সঙ্গে যদি তার সম্পর্ক ভালো হয়ে থাকে, তাহলে সুজাত কেন এতদিন বাড়ির সবাইকে বুঝিয়েছে যে সে লাবণীকে ঘৃণা করে। রহস্যের জট খুলতে ইন্দু নিজেই ইনভেস্টিগেশন শুরু করে। ইন্টারনেটে সার্চ করে ইন্দু জানতে পারে অ্যাঞ্জেল ট্রাম্পেট এবং ডেভিল ট্রাম্পেট দুটোই ধুতুরা ফুলের দুটো জাতের নাম। কনফিউজড ইন্দুর সন্দেহের তীর সবার আগে যায় সুজাতর দিকে। ইন্দু সুজাতকে এসব নিয়ে জিজ্ঞাসাবাদ করে। অপরিচিত সেই মেয়েটা ইন্দুকে বলেছিল অ্যাঞ্জেল আর ডেভিল একই। তবে কি দুই রূপী এই ব্যক্তি সুজাত? এসব শুনে সুজাত বলে, এই রহস্যের ভেদ তোমাকেই খুঁজে বের করতে হবে। আজ থেকে আমি তোমাকে আমার পার্সোনাল শার্লক হোমস হিসেবে অ্যাপয়েন্ট করলাম। এদিকে পুলিশও তাদের মতো করে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল। লাবণীর পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যায় লাবণীর খাবারের সাথে ধুতুরার বিষ মেশানো ছিল। সে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো লাবণী শেষবার যে খাবারগুলো খেয়েছিল সেগুলো ছিল ইন্দুর বউ ভাতে রান্না করা খাবার। কিন্তু লাবণীর কাছে বিয়ে বাড়ির খাবার কে পৌঁছে দিল? তাও আবার ধুতুরার বিষ মিশিয়ে? নাকি লাবণী নিজেই বিয়ে বাড়িতে এসেছিল? তবে সে যদি বিয়ে বাড়িতে আসতো তাহলে কেউ না কেউ তাকে অবশ্যই দেখত। অসংখ্য জটিল প্রশ্ন ঘুরপাক খায় ইন্দুর মনে। পুলিশ ইন্দুর শ্বশুরবাড়ির সবাইকে একে একে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কেউই তেমন কোনো ইনফরমেশন দিতে পারে না। এদিকে লাবণীর মৃত্যুর পর থেকে সৌগতর হ্যালুসিনেশন শুরু হয়। সে বারবার লাবণীকে কল্পনায় দেখতে পায়। কল্পনায় লাবণী গলায় দড়ি বাঁধা অবস্থায় সৌগতর সামনে হাজির হয়। এসবের কারণে সৌগত মানসিকভাবে অনেক ডিস্টার্বড হয়ে পড়ে। একটা পর্যায়ে সৌগত রেগে গিয়ে নিজের অ্যাশট্রেটা ছুঁড়ে ফেলে দেয়। সেটা পরিষ্কার করার সময় ইন্দু খেয়াল করে সৌগতর ফেলে দেওয়া ছাইয়ের মধ্য থেকে অন্যরকম একটা গন্ধ আসছে। ইন্দুর সন্দেহ হয় সিগারেটের তামাকের সাথে অন্য কিছু মেশানো আছে। তাই সে দোকান থেকে একই ব্র্যান্ডের একটা সিগারেটের প্যাকেট এনে গন্ধ মিলিয়ে দেখে এবং বুঝতে পারে দোকানের সিগারেটের সাথে সৌগতর সিগারেটের গন্ধের অনেক পার্থক্য। কিন্তু সৌগতর অবস্থা দেখে ইন্দুর সন্দেহের তীর সৌগতর দিকেই যায়। ইন্দু ভাবে লাবণীর মৃত্যুর সাথে হয়তো সৌগত কোনোভাবে জড়িত। তাই লাবণীর মৃত্যুর পর অপরাধ বোধ থেকে হয়তো সৌগত লাবণীকে হ্যালুসিনেট করছে। ইন্দু তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সৌগত কোনো জবাব না দিয়ে ইন্দুর মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। কিন্তু পরের দিন সৌগতর আবার হ্যালুসিনেশন শুরু হয়। এবার সৌগত একসাথে অসংখ্য মানুষকে দেখতে পায়। ইন্দুর তখন সন্দেহ হয় সে সৌগতকে অপরাধবোধের কথা বলাতে হয়তো সৌগত এখন একসাথে অনেক মানুষকে হ্যালুসিনেট করার নাটক করছে।
যাতে কেউ লাবণের মৃত্যুর ব্যাপারে তাকে সন্দেহ না করতে পারে। কিন্তু এদিকে হ্যালুসিনেশন হতে হতে মৃত্যু হয়ে যায় সৌগতর। ইন্দু এবার সৌগতর হ্যালুসিনেশনের ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় এবং সন্দেহ করে সৌগতর মৃত্যুর পেছনে জটিল কোনো রহস্য লুকিয়ে আছে। তাই সে সৌগতর পোস্টমর্টম রিপোর্ট করতে চায়, কিন্তু বাড়ির কেউ এতে রাজি হয় না। এরপর হঠাৎ বাড়িতে পুলিশ চলে আসে। ইন্দু জানতে পারে ইন্দু সৌগতর পোস্টমর্টম করতে চেয়েছিল বলে সুজাত গোপনে পুলিশকে খবর দিয়েছে। পুলিশ সৌগতর পোস্টমর্টম করে জানতে পেরেছে সৌগতর মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়ার কারণে। সৌগত সিগারেটের মাধ্যমে প্রচুর বিষাক্ত ধোঁয়া ইনহেল করেছে। তাই বাড়িতে এখন যারা যারা স্মোক করে পুলিশ তাদের সবার সিগারেটের প্যাকেট চেক করে। সেই সময় সুজাত পুলিশকে জানায় ইন্দুও এক প্যাকেট সিগারেট কিনে এনেছিল। পুলিশ ইন্দুর কেনা সিগারেটের প্যাকেট চেক করলে জানতে পারে এই সিগারেটেই বিষাক্ত কিছু মেশানো আছে। তাই পুলিশ সন্দেহ করে ইন্দু হয়তো সৌগতর সিগারেটে বিষাক্ত উপাদান মিশিয়ে দিয়েছে। রহস্যের উদ্ঘাটন করতে গিয়ে ইন্দু এবার নিজেই বাজেভাবে ফেঁসে যায়। এসব কিছুর মাঝে সৌগতর জ্যাঠাতো বোন খুশির ব্যাপারেও ইন্দুর মনে অনেক প্রশ্ন জাগে। তাই ইন্দু একবার খুশির হাজবেন্ডের সাথে কথা বলতে তাদের বাড়িতে যায়। কিন্তু বাড়ির লোকেরা যখন জানতে পারে ইন্দু খুশির বাবার বাড়ি থেকে এসেছে, তখন ওরা ইন্দুকে অপমান করে তাড়িয়ে দেয়। খুশির মতো একটা পাগল মেয়েকে ওদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ক্ষোভ এখনও ওদের মনে রয়ে গেছে। কিন্তু ইন্দু বাড়ি ফিরে আসার পর খুশির হাজবেন্ড সৌগতর ফোনে কল করে ইন্দুর সাথে কথা বলে এবং জানতে চায় ইন্দু কেন তাদের বাড়িতে গিয়েছিল। ইন্দু বলে আপনার মেয়ে আপনার ব্যাপারে অনেক কিছু জানতে চায়। বাবা থাকতেও সে বাবা হারা হয়ে আছে। তখন খুশির হাজবেন্ড বলে খুশির মেয়ে আমার সন্তান নয়, ওর বাবা অন্য কেউ। ইন্দুর মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। আরও একটা নতুন রহস্য। এই রহস্য উন্মোচন হওয়ার আগে পুলিশ অফিসার একদিন ইন্দুকে জানায় ইন্দু যে রহস্যময় মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছে, অর্থাৎ যে মেয়েটা ইন্দুকে ডেভিল আর অ্যাঞ্জেল ট্রাম্পেটের কথা বলেছিল, তার সন্ধান পাওয়া গেছে। মেয়েটার নাম চারু। সে সৌগতর অফিসে জব করত। অফিসের কেউ বলে সৌগতর সাথে তার সম্পর্ক ছিল, আবার কেউ বলে সম্পর্ক সুজাতর সাথে ছিল। এখন চারুকে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে আসল সত্যি কোনটা। ইন্দুর মনে প্রশ্নর পরিমাণ বাড়তেই থাকে। ইন্দু সুজাতর কাছে গিয়ে বলে তোমাদের সমস্ত লুকোচুরি এবার বন্ধ করা উচিত। আমার অনেক প্রশ্নের উত্তর জানার আছে। এর মধ্যে একটা প্রশ্ন হলো খুশির সন্তানের বাবা আসলে কে। এই কথাটা পৌশালী শুনে ফেলে। সে খুশির কাছে গিয়ে বলে সবকিছু জানাজানি হয়ে যাচ্ছে রে দিদি, কিভাবে আটকাবো এসব। খুশি বলে ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেব আমরা। এরপর খুশি আর পৌশালী তাকে ওই বাড়ি থেকে তাড়ানোর প্ল্যানিং শুরু করে। সেই অনুযায়ী একদিন খুশি অন্ধকারে পেছন থেকে ইন্দুর মাথায় একটা টিনের ছোট বক্স দিয়ে আঘাত করে। এতে ইন্দু অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসলে পৌশালী ইন্দুকে বলে এই বাড়িটা তোমার জন্য নিরাপদ নয়, তুমি বাপের বাড়ি চলে যাও। ইন্দু বলে আমি জানি আমাকে কে মেরেছে, কিন্তু কেন মেরেছে সেটা তোমাকেই বলতে হবে। এবার পৌশালী মুখ খুলতে বাধ্য হয়। পৌশালী বলে আমি আর খুশি দিদি তোমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এসব করেছি। আমরা চাইনি এই বাড়িতে আর কেউ বউ হয়ে আসুক। সৌগত দাদার যতবার বিয়ের সম্বন্ধ এসেছিল খুশি দিদি উল্টোপাল্টা কথা বলে সব বিয়ে ভেঙে দিয়েছে, কিন্তু এবার ওরা খুশি দিদিকে ঘরের ভেতর আটকে রেখেছিল। তাই সে বিয়ে ভাঙার জন্য কিছুই করতে পারেনি। এখানে আমরা জানতে পারি খুশি কিছু না করতে পারলেও পৌশালী তাদের বিয়েটা ভাঙার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। গায়ে হলুদের তত্ত্বে সেই সেলাই করা মাছ পাঠিয়েছে। এরপর দুধে আলতার থালাতেও গরম দুধ রেখেছে, যেন ইন্দু ভয়ে পালিয়ে যায়। এরপর ইন্দুকে ভয় দেখানোর জন্যই নিজের মুখে নিজে বালিশ চাপা দেওয়ার অভিনয় করেছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। কিছু সত্যি উন্মোচন হলেও এখনো অনেক রহস্যই অজানা। কেন খুশি আর পৌশালী চায় না এই বাড়িতে কেউ বউ হয়ে আসুক? কি রহস্য গোপন করতে চাইছে সবাই মিলে? এরপর ইন্দু আর একটা সত্য জানতে পারে। ইন্দুর বিয়েতে মিলি আর রঞ্জনকে কার্ড পাঠিয়েছিল সুজাত, এবং ইন্দু শুধু রঞ্জনের এই কথা লেখা কার্ডটাও সৌগতর কাছে পাঠিয়েছিল সুজাতই। সুজাত ইচ্ছে করে ইন্দু আর সৌগতর মধ্যে দূরত্ব সৃষ্টি করেছিল, যাতে সৌগত কখনোই সুখী না হয়। সুজাত চেয়েছিল সৌগত ধুকে ধুকে কষ্ট পাক। ইন্দু এর কারণ জানতে চায়। তখনই বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। চিৎকার শুনে বাড়ির সবাই উঠানে গেলে দেখতে পায় সেখানে চারুর মৃতদেহটা পড়ে আছে। তার মানে আরও একটা নতুন রহস্য। এই ছিল ইন্দু সিজন 1 এবং 2 এর ঘটনা, যেখানে এখনো অনেক প্রশ্নই অজানা রয়ে গেছে। চারুর মৃতদেহ এখানে কিভাবে এলো, কে হত্যা করেছে তাকে, আর খুশির সন্তানের বাবাই বাকে, এবং সৌগতর সিগারেটে বিষ কে মিশিয়েছে, আর লাবণের মৃত্যুর জন্যই বা কে দায়ী। এই সব প্রশ্নের উত্তর জানতে পারবো এই সিজনে। তো কথা না বাড়িয়ে এক্সপ্লোর করা যাক সমস্ত রহস্যের জাল। চারুর মৃতদেহ দেখার পর ইন্দুর শ্বশুরবাড়ি থেকে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করে। সুজাতর জেঠিমা বলে সবার আগে লাশটা আমি দেখেছি। রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ কিছু একটা পড়ার আওয়াজ শুনে বাইরে এসে দেখি লাশ পড়ে আছে। এর আগেও এই মেয়েটাকে আমি দেখেছিলাম।
সুজাতর স্ত্রী লাবণীর কাছে কয়েকবার এসেছিল মেয়েটা। ইন্সপেক্টর সমাদ্দার বলে, চারুর তো লাবণীর কাছে আসার কথা নয়। চারু আর লাবণী তো একে অপরকে চিনতই না। চারু যদি এসে থাকে তবে হয়তো সুজাতর কাছে এসেছিল, আর আজও হয়তো সুজাতর কাছে এসেছে। চারুর সাথে আসলে কার সম্পর্ক ছিল এটা জানার জন্য কাল চারুকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল, অথচ আজ তাকে মেরে ফেলা হলো। হয়তো চারুকে জিজ্ঞাসাবাদ করলে অনেক লুকোনো সত্য বেরিয়ে আসতো, তাই কেউ একজন চারুর মুখ চিরতরে বন্ধ করে দিয়েছে। সমাদ্দার সুজাতকে সন্দেহ করে এবং তাকে থানায় নিয়ে যেতে চায়। ইন্দু বলে, যখন চারুর ডেড বডি পাওয়া গেছে সুজাত তখন আমার সাথেই ছিল। আর সুজাত যদি চারুকে খুন করত তাহলে চারুর বাড়িতে গিয়ে করত, নিজের বাড়িতে ডেকে তো আর খুন করতো না। সমাদ্দার ইন্দুর কথা মানতে চায় না। তখন ইন্দু বলে, অযথা সুজাতকে সন্দেহ না করে আপনি আগে চারুর ব্যাপারে ভালো করে খোঁজ করুন। চারু এর আগে অনেকবার এই বাড়িতে এসেছে, বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থেকেছে, কিন্তু কখনো বাড়ির ভেতরে ঢোকেনি। আজ কিভাবে ঢুকলো, আর কেই বা তাকে ঢোকালো? সমাদ্দার বলে, আপনি কিভাবে জানলেন চারু বাড়ির দিকে তাকিয়েছিল? ইন্দু বলে, জেঠু আমাকে বলেছে, উনি দেখেছিলেন চারুকে। সমাদ্দার সুজাতুর জেঠুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, আসলে কি দেখেছিল সে? সুজাতুর জেঠু তখন আফিম সেবন করে মাতাল অবস্থায় ছিল, যার কারণে সে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তাই সুজাত বলে, জেঠুর কথা বাদ দিন, আমি আপনাদের সাথে থানায় যাচ্ছি। সুজাতর মা অন্নদা ঘাবড়ে গিয়ে বলে, কেন তুই থানায় যাবি? তুই তো কিছু করিসনি। সুজাত বলে, এই বাড়িতে একমাত্র আমি চারুকে চিনি, তাই পুলিশের কাছে জবাবদিহি করতে আমাকেই যেতে হবে। সমাদ্দার অন্নদাকে বুঝিয়ে বলে যে সুজাতকে অ্যারেস্ট করা হচ্ছে না, শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে রাতেই সে আবার ফিরে আসবে। এরপর সুজাত পুলিশের সঙ্গে যাওয়ার আগে কাপড় চেঞ্জ করতে আসতে চায়। কাপড় চেঞ্জ করে সে ইন্দুর কাছ থেকে বিদায় নেয়। সুজাত ইন্দুকে রিকোয়েস্ট করে খুশি যেন জানতে না পারে সুজাতকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা জানলে খুশি প্যানিক শুরু করবে। এরপর সুজাত আরও বলে, আমি এতদিন চেয়েছিলাম তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, কিন্তু এখন চাইছি তুমি এই বাড়ি ছেড়ে কখনো যেও না। তুমি চলে গেলে এই বাড়ির লোকগুলো অসহায় হয়ে যাবে। তখন ইন্দু বলে, তুমি এভাবে কেন বিদায় নিচ্ছ, যেন বহু বছরের জন্য যাচ্ছ? তুমি তো আজ রাতেই ফিরে আসবে। সুজাত বলে, আজ ফিরে আসলেও কাল সকালে হয়তো আবার যেতে হবে। যখনই যাই না কেন আমাকে যেতেই হবে। এই বলে সুজাত চলে যায়, যেন সে স্বেচ্ছায় সমস্ত অপরাধের দায় নিজের মাথায় নিচ্ছে। সুজাত চলে যাওয়ার পর পৌশালীর হাজব্যান্ড মিহির এসে ঠাট্টা করে বলে, যেভাবে একের পর এক বাড়ির সবাই মাইনাস হয়ে যাচ্ছে, এরপর তো মনে হয় বাড়িতে আপনি একাই পড়ে থাকবেন। তখন ইন্দু বলে, কি বলতে চাচ্ছেন? খুনগুলো আমি করেছি? মিহির বলে, আরে না, আপনি তো আউটসাইডার। রহস্যময় দুটো গল্পের একটিতেও আপনি নেই। ইন্দু জানতে চায়, কি সেই গল্প দুটো? মিহির বলে, এই বাড়িতে দুটো আলাদা আলাদা গল্প আছে। দুটো আলাদা বৃত্তের গল্পগুলো একটা পয়েন্টে এসে মিশে গেছে, আর এই পয়েন্টটাই যত নষ্টের গোড়া। ইন্দু মিহিরের কথা কিছুই বুঝতে পারে না। মিহির বলে, না বোঝাই ভালো, বেশি বুঝলে এই বাড়ির লোকেদের সমস্যা। ওরা কথা বলছিল, ওই সময় খুশির মেয়ে বুলবুলি এসে জানায় খুশি খুব প্যানিক করছে, কারো কথা শুনছে না। বুলবুলি ইন্দুকে একটু খুশির কাছে যেতে বলে, কারণ খুশি ইন্দুকে খুব পছন্দ করে। সে ইন্দুকে ভালো মেয়ে বলে ডাকে। হয়তো ওই ইন্দুই পারবে এই মুহূর্তে খুশিকে শান্ত করতে। ইন্দু সেটা শুনে ছুটে খুশির কাছে চলে যায়। তখন মিহির বুলবুলিকে ডেকে বলে, রাত জেগে জেগে চোখের কি অবস্থা করেছ? বুলবুলি বলে, মাকে খারাপ লোকেদের হাত থেকে বাঁচানোর জন্য রাত জাগতে হয়, খারাপ লোকেরা রাতে ঘুমায় না। বুলবুলি মূলত মিহিরকে উদ্দেশ্য করেই কথাটা বলে, কারণ মিহিরের কুদৃষ্টি ছিল খুশির ওপর। বুলবুলি বয়সে অনেক ছোট হলেও বুঝে গেছে মানসিক ভারসাম্যহীন মাকে রক্ষা করার দায়িত্বটা তাকেই নিতে হবে। এদিকে ইন্দু খুশির কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ইন্দুর কথাতেও কোনো কাজ হয় না। সুজাতকে পুলিশ ধরে নিয়ে গেছে শুনে খুশি প্যানিক করছে। খুশি ভয় পাচ্ছে পুলিশ হয়তো সুজাতকে মেরে ফেলবে। অন্যদিকে থানায় ইন্সপেক্টর সমাদ্দর সুজাতকে জিজ্ঞেস করে, চারু মরে যাওয়াতে আপনার তো লাভই হয়েছে, তাই না? সুজাত বলে, হ্যাঁ, আমি ছাড়া আর কার লাভ হবে? সৌগত দাদা বেঁচে থাকলে হয়তো তার লাভ হতো, কিন্তু সে তো আর নেই। সমাদ্দার বলে, এবার তাহলে আপনার আর চারুর মধ্যে কি সম্পর্ক ছিল সেটা বলুন। সুজাত বলে, আমি কিংবা সৌগত দা কেউই চারুকে ভালোবাসতাম না, তবে চারু ভালোবাসত দাদাকে। সমাদ্দার বলে, আমি তো শুনেছি আপনার সঙ্গে সম্পর্ক ছিল। সুজাত বলে, ওরা সবাই মরে গিয়ে বেঁচে গেছে, আর আমি বেঁচে থেকে ফেসে গেছি। আমাকে যদি এতই সন্দেহ তবে অ্যারেস্ট করুন। সমাদ্দার বলে, অ্যারেস্ট করব, তবে ছোট্ট একটা প্রমাণের অপেক্ষা করছি। এদিকে সকাল হতে না হতেই সুজাতর মা সুজাতর জেঠির ওপর চেঁচামেচি করতে শুরু করে। আসলে সুজাতর জ্যাঠা জেঠি খুশি আর খুশির মেয়ে বহুদিন ধরে সুজাতদের বাড়িতে আশ্রয়ে বেঁচে আছে, তাই বাড়ির কিছু কাজ করার দায়িত্ব সুজাতর জেঠির। অন্নদার মতে সুজাতর জেঠি দরজাটা বন্ধ করেনি বিধায় চারু বাড়ির ভেতরে ঢুকেছে।
দরজা বন্ধ থাকলে তো বাড়িতে এমন একটা ঝামেলা তৈরি হতো না, আর সুজাতকেও পুলিশ ধরে নিয়ে যেত না। তাই অন্নদা ওদের পুরো পরিবারকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। ওরা অন্নদার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলে, আমরা এতগুলো মানুষ কোথায় যাব? অন্নদা বলে, রাস্তায় চলে যান, সেটা না পারলে মরে যান। ইন্দু অন্নদাকে থামানোর চেষ্টা করলে অন্নদা ইন্দুকে বলে, তুমি এই বাড়িতে আছো কি করতে? যার সাথে এই বাড়িতে এসেছো সে তো মরে গেছে, এখন বাপের বাড়ি চলে যাও। এবার মিহির অন্নদাকে শান্ত হতে বলে। অন্নদা মিহিরকেও অপমান করে বলে, তুমি তো ফ্রান্সের চাকরি হারিয়ে বউ বাচ্চা নিয়ে আমার ঘরে এসে উঠেছ, তুমিও তোমার বউ বাচ্চা নিয়ে বেরিয়ে যাও। এবার পৌশালী বলে, নিজের মেয়েকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? তোমার ছেলেরাই কি তোমার কাছে সব? আমি তোমার কেউ নই? অন্নদা বলে, আমার কাউকে দরকার নেই, আমি একাই 100। এরপর অন্নদা ইন্দুর মাকে ফোন করে বলে, আপনার মেয়েকে আজই এখান থেকে নিয়ে যাবেন। তখন ইন্দু গিয়ে তার শাশুড়িকে বলে, আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেওয়াটা আপনার কাছে বেশি জরুরি, নাকি এই মুহূর্তে সুজাতকে ছাড়িয়ে আনাটা বেশি জরুরি? আমাকে যদি রাত পর্যন্ত বাড়িতে থাকার সুযোগ দেন, আমি তাহলে সুজাতকে ছাড়ানোর ব্যবস্থা করি। আমাকে আপনার পরিচিত কোনো উকিলের নাম্বার দিন। অন্নদা বলে, আমার একটা ছেলেকে তো খেয়েই ফেলেছ, এখন কি আর একটার পিছু নিতে চাইছো? অন্নদার এমন কথা শুনে ইন্দু রাগ করে বলে, তাহলে আপনার ছেলে জেলেই পচে মরুক, আমার কি? অন্নদা এবার ইন্দুকে ডেকে উকিলের নাম্বারটা দেয়। ইন্দু উকিলকে সাথে নিয়ে থানায় চলে যায়। ইন্সপেক্টর সমাদ্দার বলে, আমি তো সুজাতকে এমনি এমনি অ্যারেস্ট করিনি। আজ সকালে সুজাত আমাকে বলেছে চারুকে সে নিজেই খুন করেছে, আর খুনের প্রমাণও সেই জোগাড় করে দেবে। ইন্দু বলে, সুজাত বলল আর আপনি প্রমাণ ছাড়াই সেটা বিশ্বাস করে নিলেন? এরপর উকিল কিছু পেপার দেখিয়ে বলে, সুজাত এখন মেন্টালি স্টেবল না। স্ত্রী মারা যাওয়ার পর থেকে সুজাত মানসিক সমস্যা হয়েছে, এখনও ট্রিটমেন্ট চলছে, তাই তার এই স্টেটমেন্টের কোনো ভ্যালু নেই। তখন সমাদ্দার সুজাতকে ছেড়ে দেয়। বাড়ি ফেরার পর সুজাত ইন্দুকে বলে, তুমি কি আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করছো? ইন্দু বলে, দরকার পড়লে তাই করব, কারণ তুমি অন্যের অপরাধ নিজের কাঁধে চাপিয়ে নিচ্ছ। সুজাত বলে, তুমি অযথা কেন নিজে এসবে জড়াচ্ছ? আমাকে বাঁচানো যাবে না, আমার অপরাধের চিহ্ন সব জায়গায় ছড়িয়ে আছে। ইন্দু সুজাতর কোনো কথার জবাব দেয় না। বাড়ি পৌঁছালে সুজাতকে দেখে সুজাতর মা অনেক ইমোশনাল হয়ে যায়। ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় অন্নদা ইন্দুকে বলে, আজকের জন্য পুজোটা তুমি করে ফেলো। তবে এসবের মাঝে সে ইন্দুকে সাবধান করে বলে, আমার ছেলেকে জেল থেকে ছাড়িয়েছ বলে কিন্তু সাপের 5 পা দেখনি, আমার ছেলের থেকে দূরে থাকবে। এরপর ইন্দু পুজোর ঘরে গিয়ে বসলে সেখানে দেখতে পায় আগে থেকেই সেখানে একটা কাগজ রাখা ছিল, যেখানে লেখা ছিল, বাঁচাতে চাইলে রাত 12টায় ছাদে। এরপর আমরা খুশিকে দেখতে পাই একা একা ঘরে বসে সে গলা ছেড়ে গান গাচ্ছিল। সুজাতও তার কাছে গিয়ে গলা মিলিয়ে গান গাইতে শুরু করে। গান শেষে খুশি বলে, তুই কিন্তু মরে যাবি না, আমাদেরকে ছেড়ে চলে যাবি না কিন্তু, আর ভালো মেয়েও যেন এই বাড়ি ছাড়তে না পারে সেটাও তুই দেখবি। খুশি মূলত ভালো মেয়ে বলতে ইন্দুকে বোঝাচ্ছিল। এরপর সুজাতও তার মায়ের কাছে গিয়ে বোঝায়, এভাবে সবাইকে বাড়ি থেকে বের করে দেওয়া ঠিক হচ্ছে না। কিন্তু অন্নদা সুজাতর কোনো কথাই শোনে না, উল্টো সুজাতার ওপরেও রাগ করে। অন্যদিকে পৌশালী রাগ করে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করেছে। নিজের মা যেহেতু বাড়ি থেকে বের করে দিয়েছে, আর তো থাকা যাবে না। এরই মাঝে ইন্দু এসে জিজ্ঞেস করে, এই বাড়িতে কে কে ল্যাপটপ বা কম্পিউটার চালায়? পৌশালী রেগে গিয়ে বলে, তোমার গোয়েন্দা গোয়েন্দা খেলা কি এখনো শেষ হয়নি? এত অপমানের পরেও তুমি এই বাড়িতে পড়ে আছো কেন? বাপের বাড়ি চলে যাও। ইন্দু বলে, কোনো জবাব না পেলে আমার ভালো লাগে না, শান্তি হয় না। আর তোমাদের এই বাড়িতে তো অসংখ্য প্রশ্নের উত্তর অজানা, উত্তর না নিয়ে কিভাবে চলে যাই বলো? এরপর ইন্দু জিজ্ঞেস করে, তুমি সব গুছিয়ে কোথায় যাচ্ছ? পৌশালী বলে, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি এখন এই আশায় আছি যে কাল সকালে যখন বাড়ি থেকে বের হতে যাব মা হয়তো আমাকে আটকাবে। ইন্দু বলে, তুমি তার নিজের মেয়ে, তোমাকে হয়তো যেতে দেবে না, কিন্তু আমার চিন্তা হচ্ছে জেঠু জেঠি আর খুশি দিদিকে নিয়ে, ওদের তো যাওয়ার কোনো জায়গা নেই। পৌশালী বলে, জ্যাঠা আসলে একটা বোকা লোক, ব্যবসা করে যা কিছু কামিয়েছে সব মায়ের হাতে তুলে দিয়েছে, নিজের স্ত্রী সন্তানদের জন্য কিছুই রাখেনি। এমনকি এখন যখন মা ওদের বাড়ি থেকে বের করে দিচ্ছে, একটা উকিল দিয়ে নিজের অংশটা বুঝে নেওয়ার মতন টাকাটাও তাদের কাছে নেই, উল্টো মায়ের হাত পা ধরে এখন কাঁদছে। ক্ষোভ প্রকাশ করার শেষে পৌশালী জানায় সৌগতর একটা ল্যাপটপ ছিল। ইন্দু সেই ল্যাপটপটা খুঁজতে শুরু করে। তখনই সুজাত চলে আসে। ইন্দু সুজাতকে পূজার ঘরে পাওয়া চিরকুটটা দেখায়। সুজাত চিরকুটটা দেখে বলে, এখন আমাদের কি করা উচিত? ইন্দু বলে, আগে তুমি বলো জেঠি আর জেঠুকে এই বাড়িতে রাখতে হলে কি করতে হবে? সুজাত বলে, আমিও সেটা নিয়েই কথা বলতে এসেছি। মা তো আমাদের কাজের লোক গৌর কাকাকে পাঠিয়েছে ওদের বের করে দিতে। সাথে সাথেই ইন্দু ওদের ঘরের দিকে দৌড় দেয়। সেখানে গিয়ে দেখে গৌর ওদের জিনিসপত্র বের করে দিচ্ছে। ইন্দু গৌরের উপর রাগারাগি করে তাকে থামিয়ে দেয়। এর মাঝে ইন্দুর মাও চলে আসে। ওই যে অন্নদা তার মাকে ফোন করে বলেছিল ইন্দুকে এসে নিয়ে যেতে, তাই ইন্দুর মা বলে, আমি না হয়তো শাশুড়িকে বুঝিয়ে বলছি,
যেন তোকে বাড়ি থেকে না বের করে দেয়। ইন্দু বলে, শুধু শুধু অপমানিত হওয়ার দরকার নেই, আমি কথা বলছি। এরপর ইন্দু তার শাশুড়ির ঘরে যায়। তাদের কাজের মেয়ে সুন্দরী তখন অন্নদার মাথায় কনক ভৃঙ্গরাজ তেল লাগিয়ে দিচ্ছিল। ইন্দু তার শাশুড়িকে পুজোর ঘরে পাওয়া ওই চিরকুটটা দিয়ে বলে, আমি তো চলে যাচ্ছি, বাকিটা আপনি সামলে নেবেন। কেউ একজন রাত 12টায় আপনাকে ছাদে যেতে ডেকেছে। এমন চিরকুট দেখে অন্নদা অনেক বেশি ঘাবড়ে যায়, কিন্তু কনক ভৃঙ্গরাজ তেল লাগানোর কারণে তার অনেক ঘুম পাচ্ছিল, তাই সে কোনো কিছু চিন্তা না করেই ঘুমিয়ে পড়ে। ইন্দু সুন্দরীর কাছে ওই তেলটার ব্যাপারে জানতে চায়। সুন্দরী বলে, তেলটা জেঠুর দোকানেই বিক্রি হয়, তাই বাড়িতে প্রায় সব জায়গায় এই তেল থাকে। যাই হোক, অন্নদা ঘুমিয়ে পড়ার পর ইন্দু তার মায়ের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যায়। রাত 12টা বাজলে গৌরু অন্নদার ঘরে গিয়ে তাকে ডেকে দেয়। অন্নদাই তাকে বলেছিল ঠিক রাত 12টায় জাগিয়ে দিতে, কিন্তু সমস্যা হলো অন্নদার ঘুম ভাঙলেও তার ঘুমের ঘোর কাটে না। অন্যদিকে 12টা বাজার কিছুক্ষণ পর সুজাত এবং ইন্দু ছাদে যায়। ইন্দু আসলে তখন বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিনয় করেছিল মাত্র, আর ওরা আগে থেকেই অন্নদার শাড়ি পরে সুন্দরীকে ছাদে দাঁড় করিয়ে রেখেছিল। ইন্দু আর সুজাত ছাদে গেলে সুন্দরীর পেছনে গৌরকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। গৌর ইন্দুকে দেখে বিরক্ত হয়ে বলে, তুমি এখানে কি করছো? বাড়ি থেকে যখন যাবেই না তাহলে নাটক করার কি দরকার ছিল? সুজাত গৌরকে জিজ্ঞেস করে, তুমি কি করছো এখানে? গৌর জানায় অন্নদা পাঠিয়েছে তাকে। গৌর সত্য বলছে নাকি মিথ্যে যাচাই করার আগেই অন্নদার রুম থেকে বৌশালীর চিৎকারের আওয়াজ ভেসে আসে। সবাই অন্নদার রুমে গেলে দেখতে পায় অন্নদা অদ্ভুত আচরণ করছে। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর জানায় তাকে জোরপূর্বক অনেকগুলো তেল খাইয়ে দেওয়া হয়েছে। এতে করে অন্নদার পয়জনিং হয়েছে এবং সেই পয়জনিং থেকেই প্যারালাইসিস। অন্নদার সাথে বাড়ির সবাই হসপিটালে এসেছে, তাই ইন্দু সুন্দরীকে কল করে খুঁজে দেখতে বলে আর কারো ঘরে তেলের বোতল আছে কিনা। সুন্দরী জানায় পুরো বাড়িতে কোথাও কোনো তেলের বোতল নেই। দোকানের জন্য আনা তেলের বোতলগুলো জেঠুর ঘরেই থাকে, কিন্তু আজই গৌর ওদের বের করে দিতে গিয়ে সব কিছু প্যাক করে ফেলেছে। ইন্দু সুন্দরীকে বলে, ঠিক আছে, আর খোঁজাখুঁজি করার প্রয়োজন নেই। এরপর ইন্দু লুকিয়ে লুকিয়ে সুজাতর ল্যাপটপ চেক করার চেষ্টা করে যদি সন্দেহজনক কিছু পাওয়া যায় এই আশায়, কিন্তু ল্যাপটপের পাসওয়ার্ড থাকায় ইন্দু ল্যাপটপ ওপেন করতে পারে না। তবে ইন্দু একটা ড্রাইভ খুঁজে পায়, কিন্তু ড্রাইভ ওপেন করতে গিয়ে দেখে সেটা একেবারে ফাঁকা। ইন্দু এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে যে ইরেজ হওয়া ডাটা রিকভার করতে পারে। লোকটা জানায় যদি খুব বেশি দিন আগে ডাটা রিমুভ করা না হয়ে থাকে তাহলে হয়তো রিকভার করা যাবে। লোকটা ইন্দুকে তার দোকানে গিয়ে দেখা করতে বলে। অন্যদিকে পৌশালী মায়ের জন্য মন খারাপ করে বসেছিল। সেখানে মিহির গিয়ে দাঁত কেলিয়ে বলে, তোমার মা হাসপাতালে ভর্তি হয়েছে বলে খাচ্ছ নাকি? পৌশালী বলে, বিয়ের পরেও যে স্বামী আর সন্তান নিয়ে বাবার বাড়িতে পড়ে থাকে তার জীবনে কান্না ছাড়া আর কি বা আছে? মিহির আবারও হেসে বলে, আমাদেরকে তো এখন আর বাড়ি ছেড়ে চলে যেতে হবে না। তোমার মা তো এখন নিজেই মৃত্যুশয্যায়, সে তো আর এখন আমাদেরকে বের করে দেওয়ার কথা বলবে না। পৌশালী বিরক্ত হয়ে বলে, তুমি এত নির্লজ্জ আমার জানা ছিল না। মিহির বলে, তোমাকে বিয়ে করেছি, তার মানে এই নয় যে তুমি আমার কাঁধে সারা জীবন চেপে খাবে। বিয়ের পর অনেক বছর আমি চাকরি করে তোমাকে খাইয়েছি, এখন তোমার দায়িত্ব আমাকে খাওয়ানোর। তুমি যদি না খাওয়াতে পারো সেই দায়িত্ব তোমার পরিবারকে নিতে হবে। পৌশালী তখন রেগে গিয়ে মিহিরের গালে কষে একটা চড় মেরে দেয়। মিহির ক্ষুব্ধ হয়ে বলে, এসব কিছুর পরিণতি এই বাড়ির লোকেদেরকে ভোগ করতেই হবে। কথাটা ইন্দু আড়াল থেকে শুনে ফেলে। সে মিহিরকে জিজ্ঞেস করে, তা পরিণতিটা বাড়ির লোক কিভাবে ভোগ করবে? মিহির কোনো জবাব দেয় না। এরপর ইন্দু জিজ্ঞেস করে, কিছুদিন আগে পড়ে গিয়ে খুশি দিদির মাথা ফেটে গিয়েছিল, সেদিন খুশি দিদির পাশে তো আপনি ছিলেন তাই না? আমি অন্ধকারে আপনার ছায়া দেখেছিলাম। এই বাড়িতে আপনার মতো লম্বা মানুষ আর নেই। খুশি দিদি পড়ে গিয়েছিল বাইরে, অথচ বসার ঘরে রক্তের ছাপ ছিল। সেই রক্তটা কার ছিল? মিহির বলে, আমি কি জানি। ইন্দু বলে, আপনি সবকিছুই জানেন কিন্তু বলছেন না, তবে আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকব। এরপর রাতের বেলা কাজের মেয়ে সুন্দরী ইন্দুর কাছে গিয়ে জানায় যে আজ তার কাছে কেউ একটা চিরকুট পাঠিয়েছে। বিষের ধোয়া, বিষের খাবার, চারুর পেটে বিষ, মাথার তেলে কে বিষ মেশায়, ভয়ে অহর্নিশ, সব জানাজানি হয়ে যাবে। বাঁচতে চাইলে রাত 11টায় ছাদে চলে এসো। সুন্দরী একটু ভয় পেয়ে বলে, চিরকুটটা আমার ঘরে কেন ফেললো? তবে কি খুনির নেক্সট টার্গেট আমি? ইন্দু বলে, ভয় পেও না, এই একই চিরকুট আমিও পেয়েছি। সুন্দরী আবারও ভয় পেয়ে বলে, তাহলে কি এবার আমরা দুইজন টার্গেট হচ্ছি? ইন্দু বলে, জানি না, তবে আমাদেরকে খোঁজ নিয়ে জানতে হবে শুধু আমরাই দুজন নাকি বাড়ির আরও কেউ এই চিরকুট পেয়েছে। সুন্দরী জিজ্ঞেস করে, এই বাড়িতে কি আবার কেউ খুন হবে? ইন্দু তখন কোনো জবাব দিতে পারে না। সে ওই রাতে চারুকে স্বপ্নে দেখে। ইন্দুর স্বপ্নে চারু মৃত অবস্থা থেকে উঠে দাঁড়ায়। এরপর ইন্দুকে বলে, আমি তোমাকে সব সত্যি জানাতে এসেছিলাম ইন্দু, কিন্তু ওরা আমাকে মেরে ফেললো। ইন্দু জিজ্ঞেস করে, কি জানাতে এসেছিলে তুমি? চারু বলে, এখন তো আর বলতে পারবো না, আমি তো মরে গেছি,
কিন্তু আমি জীবিত থাকতে তোমাকে যা যা বলেছি সব মনে রাখবে। ডেভিলস ট্রাম্পেট ইজ অ্যাঞ্জেলস ট্রাম্পেট। এরপর চারু আরও বলে, লাবণীকে ওর মেসের মধ্যে মেরে ফেলা হয়েছিল ইন্দু। প্রথমে ওর খাবারে ধুতরার বিষ মেশানো হয়েছে, এরপর ওকে বালিশ চাপা দেওয়া হয়েছে। কেউ না কেউ তো এসব দেখেছে, কিন্তু কে দেখেছে আর কি দেখেছে এটা তোমাকেই খুঁজে বের করতে হবে। হঠাৎ ঘুম ভেঙে যায় ইন্দুর। সকাল সকাল ইন্দু তার শাশুড়িকে দেখতে হসপিটালে যায়। ইন্দু তার শাশুড়ির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, রহস্যের গর্ভে রহস্য, আমি সব বুঝতে শুরু করেছি মা। এরপর ইন্দু হসপিটাল থেকে বাসায় ফিরলে সুজাত ইন্দুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কোনো চিরকুট পেয়েছো নাকি? ইন্দু সুজাতকে ওই চিরকুটটা দেখায় এবং তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। সুজাত জিজ্ঞেস করে, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? ইন্দু বলে, তোমাকে সন্দেহ না করার মতো কোনো কারণ আছে? চারুর মৃত্যুর ব্যাপারে তোমার কোনো হাত নেই, এটা আমি নিশ্চিত হলেও লাবণী আর সৌগতর ব্যাপারে আমি নিশ্চিত নই। সুজাত বলে, আমিও নিজেকে নিয়ে খুব একটা নিশ্চিত নই। আমাদের সবার মনে ঘন অন্ধকার ঘাপটি মেরে বসে আছে। ইন্দু তখন আর কথা বাড়ায় না। কিছুক্ষণ পর ইন্দু চলে যায় লাবণীর মেসে। ইন্দু লাবণীর মেসের মালিকের সঙ্গে কথা বলে এবং লাবণীর রুমটা একটু দেখে। মেসের মালিক বলে, লাবণী যেহেতু আর নেই তাই ওর জিনিসপত্রগুলো এই রুম থেকে খালি করতে হবে। সুজাতকে জিজ্ঞেস করতে হবে লাবণীর জিনিসগুলো কোথায় পাঠাবে। আফটার অল সুজাতর রেফারেন্সেই তো সে এখানে এসেছিল। ইন্দু মেসের মালিককে জিজ্ঞেস করে, লাবণীর মৃত্যুর রাতে সে সন্দেহজনক কিছু টের পেয়েছিল কিনা। মেস মালিক বলে, আমি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, রাতে কি হয় কিছুই বুঝতে পারি না। তবে লাবণীর রুমের ঠিক উল্টো দিকের রুমটায় একটা মেয়ে থাকে। সে অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করে। হয়তো সে বলতে পারবে লাবণীর রুমে কিছু সন্দেহজনক কিছু ঘটেছিল কিনা। তবে মেয়েটা এই মুহূর্তে রুমে নেই, সে একটা জব করেন। সন্ধ্যাবেলা আসলেই মেয়েটাকে পাওয়া যাবে। ইন্দু খেয়াল করে লাবণীর পড়ার টেবিলে মেডিকেল রিপোর্ট পড়ে আছে। মেস মালিকের সামনে তো সেগুলো হাত দেওয়ার সাহস পায় না, তাই ইন্দু চালাকি করে মেস মালিকের কাছে পানি চায়। মেস মালিক পানি আনতে গেলে ইন্দু লাবণীর মেডিকেল পেপারগুলো থেকে কিছু পেপার নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়। এরপর আমরা সুজাত এবং মিহিরকে দেখতে পাই। মিহির সুজাতকে জিজ্ঞেস করে, তুমি কোনো চিরকুট পেয়েছো? সুজাত বলে, পেয়েছি। শুধু আমি নই, সুন্দরী আর ইন্দুও পেয়েছে। মিহির জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় চিরকুটগুলো কে পাঠাতে পারে? সুজাত বলে, জানি না, আজ রাত 11টায় ছাদে গেলেই হয়তো জানা যাবে। এরপর মিহির বলে, তুমি কি খেয়াল করে দেখেছো ইন্দু যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেই দিন থেকেই যত গন্ডগোল শুরু হয়েছে? তোমার কি ইন্দুকে সন্দেহ হয় না? সুজাত বলে, না, হয় না। মিহির বলে, বাইরের একটা মেয়েকে এত বিশ্বাস করা কি উচিত হচ্ছে? সুজাত বলে, বাইরের মেয়েটাকে আমি সব থেকে কম চিনি, এই কারণে তাকে সব থেকে বেশি বিশ্বাস করতে পারি। আর আপন মানুষগুলোকে তো পুরোপুরি চিনেই ফেলেছি, তাই কাউকে বিশ্বাস করতে পারি না। অন্যদিকে ইন্দু একটা বইয়ের দোকানে গিয়ে নৈহাটিতে অবস্থিত লাবণীর বাবার বইয়ের দোকানের অ্যাড্রেস জানতে চায়। দোকানের কর্মচারী অ্যাড্রেস দিতে রাজি না হলে ইন্দু নিজের পরিচয় দেয়। আসলে এই দোকানটা সুজাতদেরই। পরিচয় পেয়ে কর্মচারী ইন্দুকে অ্যাড্রেসটা দিয়ে দেয়। এদিকে সুজাত বাড়ি ফিরে তার জেঠু এবং জেঠির সঙ্গে দেখা করে। পুলিশ সুজাতর জেঠুর রুম থেকে তেলের বোতলগুলো নিয়ে যাওয়ার পর থেকে চিন্তায় চিন্তায় সুজাতর জেঠু অসুস্থ হয়ে পড়েছে। সুজাত তার জেঠুকে জানায়, পুলিশ ল্যাবে টেস্ট করে জানিয়েছে তেলের বোতলগুলোর মধ্যে কোনো বিষ নেই, তুমি চিন্তা করো না। এরপর সুজাতর জেঠি তাকে একটা চিরকুট দেয়, অর্থাৎ সুজাতর জেঠিও ওই একই চিরকুট পেয়েছে। সুজাতর জেঠুও একটু চিন্তিত হয়ে বলে, আমি নিজের জন্য কোনো চিন্তা করি না, আমার তো বয়স হয়ে গেছে, আর কদিনই বা বাঁচবো। আমার চিন্তা হয় তোর জেঠিমাকে নিয়ে। তোর জেঠির যদি কিছু হয়ে যায় তাহলে খুশি আর বুলবুলির কি হবে? সুজাত বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এর কিছুদিন পরে বইয়ের দোকানের ম্যানেজার সুজাতর সঙ্গে দেখা করতে আসে। সে বলে, আপনার বৌদি দোকানে গিয়েছিল নৈহাটির বইয়ের দোকানের অ্যাড্রেস নিতে। হঠাৎ নৈহাটির দোকানের অ্যাড্রেস কেন লাগলো সেটা তো বুঝতে পারলাম না, তাই আপনাকে জানাতে এসেছি। সুজাত বুঝতে পারে ইন্দু এবার ইনভেস্টিগেশন করতে লাবণীর বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে। সাথে সাথেই সে ইন্দুকে কল করে। সুজাত ইন্দুকে জিজ্ঞেস করে, তুমি কি নৈহাটি যাচ্ছ? ইন্দু বলে, কেন, গেলে কি তোমার কোনো সমস্যা আছে? সুজাত কোনো জবাব দেয় না, আর ইন্দু ফোনটা রেখে দেয়। যাওয়ার পথেও ইন্দুর মনে 100টা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে যার দিকেই তাকাচ্ছিল তাকেই কেন যেন সন্দেহ লাগছিল। তবে এত শত রহস্যের মধ্যে একটা রহস্য আপনাদেরকে ফাঁস করে দিই। এই সবকিছুর মধ্যে মিহিরকে একটু নেগেটিভ মনে হলেও সে কিন্তু আসলে নেগেটিভ ক্যারেক্টার নয়। কেন বললাম এটার উত্তর আপনারা সামনে জানতে পারবেন। এরপর ইন্দু গিয়ে লাবণীর বাবার সাথে দেখা করে। ইন্দুর পরিচয় পাওয়ার পর লাবণীর বাবা তাকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। ইন্দু তাকে জিজ্ঞেস করে, আপনি হয়তো জানেন লাবণী প্রেগনেন্ট ছিল, কিন্তু তার পেছনে কে দায়ী ছিল সেটা কি জানেন? সেটা শুনে লাবণীর বাবা বলে, সে ব্যাপারে তো লাবণীকে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার সময়ই বলে দেওয়া হয়েছিল আমার মেয়ে দুশ্চরিত্রা, অন্য কারোর সাথে তার সম্পর্ক আছে। তখন ইন্দু তাকে লাবণীর হোস্টেল থেকে পাওয়া ওই মেডিকেল রিপোর্টটা দেখায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে সুজাত কোনো একটা সময় লাবণীর নামে বন্ডে সাইন করে তাকে হসপিটাল থেকে ছাড়িয়ে এনেছিল।
আর সেখানে সে ওই বাচ্চাটাকে নিজের বাচ্চা হিসাবেই দাবি করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, বাচ্চাটা যদি তার নিজের হয়ে থাকে তাহলে সে লাবণীকে তাড়িয়ে দিল কেন? আর যদি বাচ্চাটা অন্য কারো হয়ে থাকে তাহলে সে সেটাকে নিজের বলে দাবি করবে কেন? তাছাড়া লাবণী যদি এতটাই অপরাধী হয়ে থাকে তাহলে সুজাত কেন তার থাকা খাওয়া আপনার দোকান চালানোর দায়ভার নিল? সেটা শুনে লাবণীর বাবা হঠাৎ রেগে বলে ওঠে, আমার মনে হয় এখন তোমার এখান থেকে যাওয়ার সময় হয়েছে। তবুও ইন্দু তাকে ওই একই প্রশ্ন করতে থাকে যে সে লাবণীর সন্তানের ব্যাপারে কিছু জানে কিনা। লোকটা তখন প্রচন্ড ক্ষেপে গিয়ে ইন্দুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তবে যাওয়ার আগে ইন্দু বলে, আমাকে জোর করে একটা গোলক ধাঁধায় টেনে আনা হয়েছে। আমি কখনো এসবের মধ্যে পড়তে চাইনি, কিন্তু এখন যখন পড়েছি তখন এর শেষ আমি দেখে ছাড়ব। এই কথা বলে ইন্দু সেখান থেকে বেরিয়ে যায়। ফেরার পথে তার লাবণীর মেসের ওই মনীষা নামের মেয়েটার কথা মনে পড়তে থাকে। মেয়েটা ইন্দুকে কিছু বলতে ভয় পাচ্ছিল, কারণ সে কোনো রকম পুলিশে ঝামেলায় জড়াতে চাচ্ছিল না। তখন ইন্দু তাকে আশ্বস্ত করে যে তাকে কোনো ঝামেলায় পড়তে হবে না, কারণ লাবণী তো তার যা ছিল। তখন মেয়েটা তাকে জানায় যে লাবণীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলেও তার স্বামীর সঙ্গে তার প্রতিনিয়তই যোগাযোগ হতো। আর যেদিন লাবণী মারা গেল সেদিন মনীষা লাবণীর ঘরে একটা মেয়ের আওয়াজ শুনেছিল। লাবণী তাকে চারু নামে ডাকছিল। চারু সেদিন লাবণীকে বলেছিল, তুমি আমার অনেক বড় উপকার করেছো, তুমি নিজের সর্বনাশ করে আমার জীবন বাঁচিয়েছ। এই বলে চারু সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই হঠাৎ কাউকে দেখে সে ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু সে কাকে দেখে লুকিয়েছিল এটা মনীষা দেখেনি। এর থেকে বেশি কিছু ইন্দু তার কাছ থেকে জানতেও পারে না। তবে ফেরার পথে যখন ইন্দু এসব নিয়ে ভাবছিল তখন তার মনে কিছু প্রশ্ন জাগে যে চারু হঠাৎ লাবণীর সঙ্গে দেখা করতে গেল কেন, আর কেনই বা এই কথা বলল। আর মনীষা যদি চারুকে কাউকে দেখে পালাতে দেখে তাহলে তো কাকে দেখে পালাচ্ছে সেটাও দেখার কথা। তার মানে নিশ্চয়ই মনীষা মেয়েটা মিথ্যে বলছে। এসব কথা ভাবতে ভাবতেই সে বাড়ি পৌঁছে যায়। দরজা খুলে সুন্দরী তাকে জিজ্ঞেস করে, তুমি কি লাবণীর বাবার বাড়িতে গিয়েছিলে? তখন ইন্দু তার কথার কোনো উত্তর না দিয়ে উল্টো তাকে প্রশ্ন করে যে তার বৌভাতে তাদের সব দোকানের কর্মচারীকে দাওয়াত দেওয়া হয়েছিল কিনা। তখন সুন্দরী তাকে জানায় যে সবাইকে দাওয়াত দেওয়া হয়নি ঠিকই, কিন্তু সবার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। সেটা শুনে ইন্দুর মনে কৌতূহল জাগে। সে খুশির কাছে গিয়ে বৌভাতের খাবারের দায়িত্বে থাকা ক্যাটারিং সার্ভিসের নাম্বারটা চায়, কারণ সে খুশির কাছে আগে একদিন ওই নাম্বারটা দেখেছিল। খুশি তখন তাকে ওই কার্ডটা দিয়ে দেয়। এরপর ইন্দু যখন তাকে তার বিয়ের কার্ডের ব্যাপারে জিজ্ঞেস করে তখন খুশি তার মুখে হাত দিয়ে বলে, ভালো মেয়ের অনেক বুদ্ধি, তুই পারবি সব ঠিক করতে। এরপর সে যত্ন করে তুলে রাখা বিয়ের কার্ডটাও তাকে দিয়ে দেয়। ইন্দু রুমে ফিরে কার্ডটা চেক করে তার ড্রয়ারে রেখে দেয়। এমন সময় সুজাত এসে তাকে জিজ্ঞেস করে, এনকোয়ারি কেমন চলছে? তখন ইন্দু তাকে বলে, আমি কয়েকদিন আগে তোমাকে বলেছিলাম না এ বাড়ির সবচেয়ে রহস্যময় মানুষ হচ্ছ তুমি। সেটা শুনে সুজাত বলে, লাবণীর বাড়িতে গিয়ে কি এই ধারণা চেঞ্জ হলো? ইন্দু উত্তর দেয়, না, বরং আরো পাকাপোক্ত হলো। হয় তুমি খুব ভালো একটা মানুষ, আর নয়তো এমন বড় শয়তান যা কারোর কল্পনার বাইরে। সুজাত তখন তার কথার কোনো রিয়াক্ট করে না। এরপর ইন্দু সরাসরি তার কাছে জানতে চায় যে লাবণীর সন্তানের বাবা কে সেটা সুজাত জানতো কিনা। সুজাত তখন একটু বিরক্ত হয়ে বলে, সেটা কি আমার জানার কথা? তখন ইন্দু তাকে ওই মেডিকেল রিপোর্টটা বের করে দেখায়। সেটা দেখে সুজাত অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা তুমি কোথায় পেয়েছো? কিন্তু ইন্দু তার কথার কোনো উত্তর দেয় না। তার শুধু একটাই প্রশ্ন, সুজাত লাবণীর সন্তানের ব্যাপারে কিছু জানে কিনা, আর কতটা জানে। তবে সুজাত তার কথার কোনো উত্তর দেয় না, বরং তাকে চ্যালেঞ্জ করে যে সে যেন নিজেই এই রহস্য উদ্ঘাটন করে, কারণ সে তো শার্লক হোমস। এই বলে সে সোজা সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সবাই রাত 11টা বাজার অপেক্ষা করতে থাকে। এরই মাঝে মিহির বাইরে বেরিয়ে গেলে পৌশালী তাকে বলে, এত রাতে কোথায় যাচ্ছ? 11টা তো প্রায় বাজতে গেল, ছাদে যেতে হবে তো। তখন মিহির বলে, তুমি একদম চিন্তা করো না, আমি যাবো আর আসবো। এই বলে সে বাইরে বেরোনোর সাথে সাথেই হঠাৎ তার মাথায় কেউ একজন আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায়। এদিকে ইন্দু অপেক্ষা করতে করতে রাতে ঘুমিয়ে পড়েছিল। এমন সময় কেউ একজন তার রুমের ভেতর কতগুলো জ্বলন্ত নারকেলের খোসা ছুঁড়ে ফেলে রেখে যায়। মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া পুরো ঘরে ছড়িয়ে পড়ে, আর সেই ধোঁয়াতে ইন্দুর দম বন্ধ হয়ে আসতে থাকে। সে ঘুমের ঘরে সবাইকে হ্যালুসিনেট করতে থাকে। তাকে ঘিরে ধরে সবাই এক নাগাড়ে বলছিল, তুমি মরবে ইন্দু, এবার তুমি মরবে। ঘুম ভাঙতেই ঘরের ভেতর এত ধোঁয়া দেখে সে অবাক হয়ে যায়। সে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু রুমের দরজাটা বাইরে থেকে আটকানো ছিল, তাই সে কোনোভাবে বেরোতে পারছিল না। একটা পর্যায়ে যখন তার প্রাণ যায় তখনই হঠাৎ সুজাত তার ঘরের দরজাটা খুলে ইন্দুকে বের করে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর সে সুজাতকে জিজ্ঞেস করে, আমার কি হয়েছিল? তখন সুজাত তাকে সবকিছু খুলে বলে। সবটা শোনার পর ইন্দুরও সেই কথাগুলো মনে পড়ে যায়, আর সে সুজাতকে জানায় যে তার ঘরে শুধুমাত্র নারকেলের খোসা রাখা হয়নি, জ্বলন্ত নারকেলের খোসাগুলোর মধ্যে ধুতুরার গুঁড়ো মিশিয়ে দেওয়া হয়েছিল,
যাতে সে ওই বিষাক্ত ধোঁয়ার কারণে ঘুমের ঘোরে দম বন্ধ হয়ে মারা যায়। সেটা শুনে সুজাত অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমাকে কেউ কেন মারতে চাইবে? তার উপর আবার মিহিরের উপরেও অ্যাটাক করা হয়েছে। তখন ইন্দু বলে, নিশ্চয়ই ছাদে যাওয়ার ব্যাপারটা এসবের সাথে জড়িত, কারণ আমরা দুজনেই তো ছাদে যাওয়ার জন্য বেশি জোর দিয়েছি। কেউ হয়তো চায়নি আমরা ছাদে যাই। এরই মাঝে খুশি হঠাৎ ঘুম থেকে জেগে উঠে বুলবুলিকে জিজ্ঞেস করে, ও কি এসেছে? বুলবুলি অবাক হয়ে তার মাকে বলে, তুমি কার কথা বলছো মা? তবে খুশি তার কথার কোনো উত্তর না দিয়ে দরজা খুলে বেরোতে যায়, কিন্তু দরজাটা বাইরে থেকে আটকানো ছিল। খুশি বুলবুলিকে দরজাটা খুলে দিতে বললে বুলবুলি তাতে রাজি হয় না, কারণ বাড়ির সবাই তাকে বকাবকি করবে। তবে খুশিও নাছোড় বান্দা, সে বুলবুলিকে বলে ভালো মেয়ের বিপদ, তাই তাকে বেরোতে হবে। সেটা শুনে বুলবুলি দরজাটা খুলে দেয়। দরজা খোলা মাত্রই খুশি ছুটে বাইরে বেরিয়ে এসে কাউকে বলে, এখানে কেন এসেছিস? চলে যা, এখান থেকে বেরিয়ে যা। বুলবুলি আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছিল না। সে তার মাকে জিজ্ঞেস করে, তুমি কাকে বেরিয়ে যেতে বলছো? মায়ের এমন অবস্থা দেখে বুলবুলি হন্তদন্ত হয়ে ইন্দুকে ডাকতে যায়, আর তখনই ভুলবশত সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে বেচারি অজ্ঞান হয়ে যায়। সে মাথায় বেশ আঘাত পেয়েছিল, তবে সৌভাগ্যবশত তার কোনো বড় ক্ষতি হয়নি। ডক্টর এসে বুলবুলিকে চেক আপ করে রেখে গেলে ইন্দু ওই রাতে বুলবুলিকে নিজের কাছেই রেখে দেয়। বুলবুলি তখন তাকে বলে, ভালো মেয়ে, আমার মা না তোমাকে নিয়ে অনেক চিন্তা করে। সেটা শুনে ইন্দু বলে, আমারও দিদিকে নিয়ে অনেক চিন্তা হয়, তবে এখন তুমি বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ো, আমাকেও ঘুমোতে হবে, কালকে আমার অনেক কাজ আছে। সেটা শুনে বুলবুলি বলে, আমি ঘুমাবো না, আমাকে তো মাকে পাহারা দিতে হবে। ইন্দু অবাক হয়ে জিজ্ঞেস করে, মাকে পাহারা দিতে হবে কেন? সে তো ঘুমাচ্ছে, আর বাড়িতে তো এত লোক আছে। কিন্তু বুলবুলি বলে, মাকে পাহারা না দিলে খারাপ ছেলে মায়ের ঘরে ঢুকে পড়বে। ইন্দুর মনে তখন একটু খটকা লাগে, তবে বুলবুলি বাচ্চা হওয়াতে সে আর কথা বাড়ায় না। সেই রাতে ইন্দুর আর ঘুম হয় না। ভোরবেলা সে ছাদে একা দাঁড়িয়ে চুপচাপ বাড়ির ঘটনাগুলো ভাবতে থাকে। তখনই সুন্দরী সেখানে এলে ইন্দু তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো, সুজাতা কেমন মানুষ? তুমি বলেছিলে ও ভীষণ সন্দেহবাতিক। ওর সন্দেহ কি এতটাই ভয়ঙ্কর যে ও কাউকে খুন পর্যন্ত করতে পারে? তখন সুন্দরী বলে, সুজাত দা তো খুব ভালো মানুষ, একটু সন্দেহবাতিক বটেই, তবে মাঝে মধ্যে বলে বলে মানুষের মাথায় সন্দেহ ঢোকানো হয়। কথাটা শুনে ইন্দু অবাক হয়ে জিজ্ঞেস করে, কে সন্দেহ ঢুকিয়েছে, আর কেমন সন্দেহ? তখন সুন্দরী বলে, এই বাড়ির কোনায় কোনায় অনেক মিথ্যে, অনেক রহস্য, অনেক পাপ লুকিয়ে আছে। রাতের অন্ধকারে এখানে যা যা হয় তা দিনের আলোয় কেউ বুঝতে পারবে না। সেই অন্ধকারের সন্ধান একমাত্র তারাই পায় যারা সারা রাত জেগে থাকে। ইন্দু তখন কৌতূহলবশত জিজ্ঞেস করে, কারা রাত জাগে? কিন্তু সুন্দরী সেটার উত্তর দেওয়ার সুযোগ পায় না। নিচ থেকে ডাক পড়লে সে দৌড়ে নিচে চলে আসে। এরই মাঝে সুজাত সেখানে এলে ইন্দু তাকে মিহিরের ব্যাপারে জিজ্ঞেস করে। সুজাত জানায় মিহির এখন আগের থেকে যথেষ্ট ভালো আছে। সে বিকেলে মিহিরের সঙ্গে হসপিটালে দেখা করতে যাবে। তখন ইন্দু বলে, আমিও যাব। সেটা শুনে সুজাত একটু অবাক হয়, কারণ ইন্দুর সাথে কখনোই মিহিরের এত ভালো সম্পর্ক ছিল না যে সে মিহিরকে দেখার জন্য হসপিটালে যাবে। তখন ইন্দু বলে, আমরা দুজনেই তো এখন এক দলের হয়ে গেছি, কারণ গত রাতে আমাদের দুজনের উপরেই অ্যাটাক করা হয়েছে, তাই দেখা তো করতেই হবে। সেদিন সে মিহিরের সঙ্গে দেখা করতে গেলে মিহির তাকে জানিয়ে দেয় যে ওই দিন লিভিং রুমে মূলত রক্ত কোথা থেকে এসেছে। আসলে সেদিন মিহির বারান্দায় দাঁড়িয়েছিল। খুশি লিভিং রুম থেকে দৌড়ে এসে তার সাথে ধাক্কা খায়, আর সেই সময় তার মাথাটা ফাটাই ছিল। ইন্দু তখন একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, আজ হঠাৎ সত্যিটা বলে দিলেন যে? মিহির বলে, গত রাতে একবার খুনির চেষ্টা বিফলে গেছে, না জানি কখন সে সাকসেসফুল হয়ে যায়, তাই পটল তোলার আগেই ভাবলাম আপনাকে একটু সাহায্য করি। এরপর ইন্দু মিহিরকে তার রোগের ব্যাপারে জিজ্ঞেস করে। আসলে মিহিরের ইনসমনিয়া আছে। সারা রাত না ঘুমিয়ে সে পুরো বাড়িতে টহল দিয়ে বেড়ায়, অর্থাৎ তার কাছ থেকেই হয়তো এই বাড়ির আসল রহস্য জানা যাবে। কিন্তু সেই রহস্যগুলো আসলে কি সেটা আমরা সামনে জানতে পারবো। পরদিন ইন্দু যখন এক গাদা মানুষের ভিড়ে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল, তখনই হঠাৎ সে কিভাবে যেন চলন্ত একটা গাড়ির সামনে গিয়ে পড়ে। একটু এদিক ওদিক হলেই সে মারা যেত, তবে সৌভাগ্যবশত সেই যাত্রায় সে প্রাণে বেঁচে যায়। ইন্দু বুঝে উঠতে পারছিল না কি থেকে কি হয়ে গেল। নিজেকে একটু সামলাতেই হঠাৎ তার নাকে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসে। গন্ধটা তার কাছে খুব পরিচিত মনে হচ্ছিল, কিন্তু সেটা কোথা থেকে আসছিল সেটা ইন্দু বুঝতে পারছিল না। তবে সেদিকে মাথা না ঘামিয়ে সে তার বউ ভাতের ভিডিওর হার্ড ড্রাইভটা কালেক্ট করে নেয়। সার্ভিস সেন্টারের লোকটা তাকে জানায় সম্পূর্ণ ডাটাই রিস্টোর করা গেছে। তো ইন্দু সেটা নিয়ে গিয়ে পুরো ভিডিওটা ভালোভাবে চেক করতে শুরু করে। তার মনে হচ্ছিল এখান থেকে কোনো না কোনো ক্লু অবশ্যই পাওয়া যাবে, আর হয়ও ঠিক সেটাই। সে ওই ভিডিও থেকে কিছু ছবি কালেক্ট করে সেগুলোর প্রিন্ট করিয়ে নেয়। এরপর ছবিগুলো নিয়ে পৌঁছে যায় চারুর বিল্ডিংয়ে।
সেখানকার কেয়ারটেকারকে ওই ছবিগুলো দেখিয়ে জিজ্ঞেস করে ওই ছবির মধ্যে থাকা কারোর সাথে চারুর প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হতো কিনা। সেখান থেকে ইনফরমেশন নিয়ে সে পৌঁছে যায় ক্যাটারিং সার্ভিসের অফিসে। সেখান থেকে তার বউ ভাতের দিন কে কতগুলো পার্সেল নিয়েছিল সেটার একটা লিস্ট বের করে নিয়ে আসে। এরপর সে যায় খুশির এক্স হাজব্যান্ড অঞ্জনের সঙ্গে দেখা করতে। অঞ্জন তাকে দেখে বলে, আমার যা বলার আমি তা বলে দিয়েছি, আবার কেন আমার সঙ্গে দেখা করতে এসেছেন? তখন ইন্দু বলে, আমি জানি আপনি সব জানেন, তাই যেটা জানাননি সেটাই জানতে এসেছি। লোকটা তখন ইন্দুকে তাদের বিয়ের দিনের ঘটনা খুলে বলে। খুশির পরিবার খুশির মানসিক অবস্থার ব্যাপারে কিছু না জানিয়েই বিয়েটা দিয়েছিল, আর বিয়েটা হয়েছিল অঞ্জনের অমতে। কিন্তু বিয়ের মণ্ডপে খুশি হঠাৎ কোনো কারণ ছাড়াই চিৎকার করে ওঠে। তার মনে হচ্ছিল তার মণ্ডপের উপর একটা লাশ ঝুলে আছে। এসব নিয়ে বিয়ের মণ্ডপে অনেক হাঙ্গামা হয়, কিন্তু তারপরেও তাদের বিয়েটা হয়ে যায়। এরপর বাসর রাতে যখন অঞ্জন তার রুমে আসে, তখনই খুশি ভয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে কি এখন তোমার সঙ্গে রাত কাটাতে হবে? তুমি কি আমাকে মারবে? তাকে এতটা আতঙ্কিত দেখে তার স্বামী এবার নিজেও ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এই মেয়ের সঙ্গে তার সংসার করা সম্ভব নয়। তবুও সে দীর্ঘ 7 মাস খুশির সঙ্গে সংসার করে। এরপর যখন তার বাচ্চাটা জন্ম নেয়, তখন সে খুশিকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। ইন্দু তখন তাকে জিজ্ঞেস করে যে সে তার বাচ্চাটাকে অস্বীকার কেন করছে। তাদের বিয়ের 7 মাস পর গিয়ে বুলবুলির জন্ম হয়েছে। এখন 7 মাসে কারোর বাচ্চা জন্ম নেওয়াটা তো অস্বাভাবিক ব্যাপার নয়। তখন অঞ্জন একটু ইতস্তত হয়ে তাকে জানায় যে এই বাচ্চাটা তার হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ তাদের মধ্যে কখনোই স্বামী স্ত্রীর সম্পর্কই তৈরি হয়নি। কথাটা শুনেই ইন্দু নিজেও একটু অবাক হয়। সে ভাবতে থাকে বুলবুলি যদি অঞ্জনের বাচ্চা না হয়ে থাকে তাহলে সে কার সন্তান। একটা রহস্য সমাধান হতে না হতেই আরেকটা এসে হাজির হচ্ছিল। আসলেই রহস্যের এক মহাচক্রে আটকে গিয়েছিল ইন্দু। তবে সে জানত এই চক্র থেকে বেরোনোর পথ তাকেই খুঁজে বের করতে হবে। তাই সে হার মানে না। সবার সাথে কথা শেষ করে ইন্দু বাড়ি ফিরে আসে। ততক্ষণে প্রচন্ড বৃষ্টি নেমেছিল। তার মাঝেই খুশি বারান্দা দিয়ে নির্বিকার চিত্তে হাঁটতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল নিজের উপর তার কোনো কন্ট্রোল নেই। তার ঘরের দরজাটাও তখন বন্ধ ছিল। সেটা দেখে বুলবুলি ভীষণ টেনশনে পড়ে যায়। সে তার মাকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু খুশি কোনো রেসপন্স করে না। বুলবুলি তখন ভয় পেয়ে ইন্দুকে ডেকে আনে। ইন্দু খুব কৌশলে দরজাটা ভেঙে ফেলে। এরপর ভেতরে ঢুকে দেখে খুশি ঘরে নেই। তখন তারা দৌড়ে বারান্দায় গিয়ে দেখে খুশি বারান্দার রেলিং এর ওপর থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। সৌভাগ্যবশত ইন্দু সঠিক সময়ে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তখন খুশি হাউমাউ করে কেঁদে বলে ওঠে, আমি ভালো মা হতে পারিনি। আমার কারণে বুলবুলি এত আঘাত পেয়েছে, ওর অনেক কষ্ট হয়েছে। তখন ইন্দু তাকে বোঝায় যে বুলবুলি একদম সুস্থ আছে, আর এটা তো একটা অ্যাক্সিডেন্ট, তার কোনো দোষ নেই, আর তাই তার কষ্ট পাওয়ারও কোনো কারণ নেই, এবং এরপর থেকে কেউ তাকে কখনোই কষ্ট দিতে পারবে না। সেটা শুনে খুশি তাকে বলে, তুই কি সব জেনে গেছিস? ইন্দু তখন ইশারায় উত্তর দেয়, হ্যাঁ। সেটা দেখে খুশি আবারও কান্নায় ভেঙে পড়ে। তবে ইন্দু ঠিক কি জেনেছে সেটা জানার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এরপর ইন্দু খুশিকে সামলে তার রুমে নিয়ে আসে। সুজাত খুশির এমন অদ্ভুত কাণ্ডর কথা শুনে ভীষণ ঘাবড়ে যায়। তখন বুলবুলি তাকে বলে যে চিন্তা করো না, ভালো মেয়ে সবকিছু সামলে নিয়েছে। কিন্তু সুজাত এটা বুঝে উঠতে পারছিল না যে খুশি হঠাৎ সুইসাইড করতে গেল কেন। সেটা শুনে ইন্দু বলে ওঠে, এই প্রশ্ন না করে আগে এটা জানার চেষ্টা করে যে খুশি দিদির আজ এই অবস্থা হলো কেন। তোমাদের নিজেদের মধ্যে যদি বোঝাপড়াটা একটু ভালো থাকতো, তোমরা যদি একে অপরের উপর এতটা সন্দেহ না করে একটু বোঝার চেষ্টা করতে, তাহলে আজ এই বাড়িতে এমন অঘটন ঘটতো না। এইসব নিয়ে সুজাতর সঙ্গে ইন্দুর একটু কথা কাটাকাটি হয়ে যায়। এরপর সেখান থেকে বেরোতে না বেরোতেই হঠাৎ ইন্সপেক্টর সমাদ্দারের সামনে পড়ে তারা। এত রাতে তাকে সেখানে দেখে সুজাত ভীষণ অবাক হয়। তখন সমাদ্দার তাকে জানায় যে ইন্দু তাকে ডেকেছে খুনিকে ধরার জন্য। কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না এসব কি হচ্ছে। তখন ইন্দু জানায় যে সে সব কিছু জেনে গেছে। সেটা শুনে জেঠিমা জিজ্ঞেস করে, কি জেনে গেছো তুমি? ইন্দু বলে দেয়, তোমরা এতদিন যেটা লুকানোর চেষ্টা করেছো সেই সব কিছু। জেঠিমা সেটা শুনে একটু ঘাবড়ে যায়। তবে পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে ইন্দুকে বলে, ও বাবা, সব জেনে গেছো? অনেক বড় গোয়েন্দা বনে গেছো তুমি। তবে ভুলে যেও না, তুমিও কিন্তু এই বাড়িরই একজন, তাই এই বাড়ির অসম্মান হলে সেটা তোমার গায়েও লাগবে। সেটা শুনে ইন্দু বলে ওঠে, একদম না। এ বাড়িতে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সেগুলো চরম অন্যায়, আর আমি সেই অন্যায়ের ভাগিদার হতে পারবো না। এসব নিয়ে ইন্দু বাকিদের সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছিল। তখন সুজাত তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ঘরে পাঠানোর চেষ্টা করে। সেই মুহূর্তে হঠাৎ সমাদ্দার বলে ওঠে, আপনাকে কিছু বোঝাতে হবে না, আপনি আমাদের সঙ্গে থানায় চলুন। এই কথা শুনে সবাই আরো বেশি অবাক হয়ে যায়। তখন সমাদ্দার তাদেরকে জানায় যে চারু, সৌগত আর লাবণীর মার্ডারের অপরাধে
সে সুজাতকে অ্যারেস্ট করতে এসেছে। এই কথা শুনে বাকিরা অবাক হলেও সুজাত কোনো রকম রিয়াক্ট করে না। এরই মাঝে মিহির সমাদ্দারকে বলে ওঠে, আপনি কি অ্যারেস্ট করবেন? আপনার তো সম্পূর্ণ ইনভেস্টিগেশনই ভুল। তখন সমাদ্দার তাকে জানায় যে তার তদন্তে কোনো ভুল নেই। ইন্দু নিজে থানায় গিয়ে সুজাতর ব্যাপারে সমস্ত এভিডেন্স দিয়ে এসেছে, আর তার ভিত্তিতেই সে সুজাতকে অ্যারেস্ট করতে এসেছে। তখন জানা যায় ইন্দু আসলে সেদিন থানায় গিয়েছিল। তাকে দেখে সমাদ্দার বলে, কি ব্যাপার, আপনি এখানে? আবার কোনো নতুন কাহিনী শুরু হলো নাকি? তখন ইন্দু বলে, কাহিনী তো এবার শেষ হবে। সমাদ্দার তখন মজা করে বলে, কি বলছেন, শেষ হয়ে যাবে? আমরা তো একটু অভিনয় করার সুযোগই পেলাম না। সেটা শুনে ইন্দু বলে, এবার অভিনয় করার সুযোগ পাবেন। আজকে আপনাদেরকে খুনিকে ধরতে যেতে হবে, তাই সঙ্গে করে হ্যান্ডকাফটা নিয়ে যাবেন। সমাদ্দার তখন তার কথা মতোই হ্যান্ডকাফ নিয়ে তাদের বাড়িতে পৌঁছে যায়। সে যখন সুজাতকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চায় তখন সবাই প্রাণপণে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। শুধু বাধা দেয় না একজন, সে হলো ইন্দু। সে উল্টো চেষ্টা চালাচ্ছিল সুজাতকে খুনি প্রমাণ করার। আর তার কাছে নিজের এই দোষারোপের পেছনে যথেষ্ট লজিকও ছিল, কারণ এই পর্যন্ত সুজাত বেশ কিছু মিথ্যে কথা বলেছে। আর ইন্দু মনীষা নামের ওই মেয়েটার কাছ থেকে পরবর্তীতে গিয়ে এটাও জানতে পেরেছিল যে সুজাতই শেষবার লাবণীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। চারুর ব্যাপারে সে কোনো দোষারোপ করতে পারে না, কারণ সেই সময় সুজাত ইন্দুর সঙ্গেই ছিল। তবে সে এটাও বলে যে হতে পারে এখানেও তোমার কোনো হাত আছে, তুমি না করো অন্য কাউকে দিয়ে করিয়েছ। সুজাতর কাছে তার কথাগুলো খুব খারাপ লাগে। সেটা দেখে তার জ্যাঠা ইন্দুকে বলে, তুমি কিন্তু ভুল করছো বড় বৌমা, সুজাত কোনো খুন করেনি, ও নির্দোষ। তবে সুজাত সেটা শুনে ঘাবড়ে গিয়ে এটা স্বীকার করে নেয় যে সে নিজেই ওই তিনজনের খুন করেছে। কিন্তু তার এই কথা শুনে তার জ্যাঠা ইমোশনাল হয়ে বলে, এত বড় অন্যায় তুই করিস না, তুই তো সোনার টুকরো ছেলে, কেন তুই অন্যের দোষ নিজের কাঁধে নিচ্ছিস? সুজাত তখন তাকে থামানোর, তাকে চুপ করানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার জ্যাঠা কোনোভাবেই তার কথা মানতে চায় না। সুজাতর হাজারবার নিষেধ করা সত্ত্বেও সে বলে ওঠে, এই সবগুলো খুন আমি করেছি, আমি দোষী। তখন ইন্দু বলে, আমি জানি জেঠু, আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। আর তারপর একে একে ওই বাড়ির সমস্ত রহস্য ফাঁস হতে থাকে। মজার ব্যাপার হলো সমাদ্দারের কাছে খুনের কোনো প্রমাণই ছিল না। সে তো ইন্দুর কথা মতো সুজাতাকে অ্যারেস্ট করার নাটক করতে এসেছিল, যাতে আসল খুনি ইমোশনাল হয়ে বা ঘাবড়ে গিয়ে নিজের মুখ খোলে, আর তাদের সেই প্ল্যান সাকসেসফুলও হয়। এখন কে, কেন, কিভাবে কাজগুলো করেছে সেটাই জানার পালা। তো সমাদ্দার ইন্দুকে জিজ্ঞেস করে যে আপনি এত কিছু কি করে জানলেন? তখন ইন্দু বলে, আমার বিয়ের কিছুদিন আগে এই বাড়িতে একটা দল গঠন করা হয়। তারা চাচ্ছিল না এই বাড়িতে আমার বিয়ে হোক। আমার বিয়ে ভাঙার অনেক চেষ্টা করেছে তারা, কিন্তু কোনোটাতেই সফল হতে পারেনি। শেষমেশ আমার বিয়েটা হয়েই গেছে। আর এই সব কিছু আমি জানতে পেরেছি পৌশালীর কাছ থেকে। সে একদিন ইন্দুকে বলে, আমরা তোমার বিয়ে আটকানোর অনেক চেষ্টা করেছি, বিয়ে হওয়ার পরেও এটা চেষ্টা করেছি যাতে কাল রাত্রি তোমার এই বাড়িতে শেষ রাত হয়, তোমাদের ফুলসজ্জা যেন না হয়। ইন্দু সেই সময় হয়রান হয়ে কৌশালীকে এর কারণ জিজ্ঞেস করেছিল, কিন্তু পৌশালী তাকে কিছুই বলেনি। তবে পুরো বিষয়টা খুঁজে বের করতে ইন্দুর খুব একটা বেশি সময়ও লাগে না। আসলে তারাই ইন্দুর গায়ে হলুদের তত্ত্বে মাছের পেটের ভেতর ধুতুরার পাতা ঢুকিয়ে দিয়েছিল, আর যে সুচ দিয়ে মাছটা সেলাই করা হয়েছিল সেটা বাড়ির পেছনে নিয়ে গিয়ে গেঁথে দিয়েছিল। শুধু তাই নয়, দুধে আলতার রীতিতে গরম দুধ দেওয়া, তার ভেতরে লেবুর রস দিয়ে দুধ ছানা কাটিয়ে দেওয়া, এই সব কিছুই ওই বাড়ির লোকেদের প্ল্যান ছিল। সবাই ভেবেছিল এসব করে নতুন বউকে অলক্ষী প্রমাণ করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, কিন্তু সেটা ঠিক সম্ভব হয় না। এদিকে ইন্দু তখনও জানতো না যে তার শ্বশুরবাড়ির লোকেরা এসব কেন করছে, তবে পরে সে বিষয়টা বুঝতে পারে। তাকে তাড়ানোর চেষ্টা করার একমাত্র কারণ হচ্ছে ইন্দুর স্মার্টনেস। সৌগত প্রথম দিনই বুঝে গিয়েছিল ইন্দু লাবণীর মতো সোজা সাপটা নয়, তাই তার ভয় লাগছিল ইন্দু হয়তো তার আসল রহস্য জেনে যাবে, আর সেটা যদি বাইরে জানাজানি হয় তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। তাই সে পরিবারের সবাইকে ইনফ্লুয়েন্স করে ইন্দুকে সেখান থেকে তাড়ানোর ব্যবস্থা করতে থাকে। এরপর যেদিন সুজাত ইন্দুকে বলেছিল যে সে তার বড় ভাইকে শাস্তি দিতে চায়, সেটার কারণটাও ইন্দু বুঝতে পারেনি। কিন্তু এরপর একে একে সমস্ত রহস্য তার সামনে ফাঁস হয়। মূলত সৌগত ছিল একজন চরিত্রহীন মানুষ। লাবণী আর সুজাতর বিয়ে ঠিক হওয়ার প্রথম দিন থেকে লাবণীর ওপর তার কুনজর ছিল, তাই সেই দিন থেকে সে প্রত্যেক পদে পদে লাবণীর নামে সুজাতর মনে সন্দেহ ভরে দিতে শুরু করে, যাতে সুজাত তার থেকে আলাদা হয়ে যায় আর সেই সুযোগে সে লাবণীকে কাছে পেতে পারে। কিন্তু এত কিছুর পরেও যখন সুজাত লাবণীকে ছাড়ছিল না, তখন সৌগত চারুকে সুজাতর কাছে পাঠায় প্রেমের জালে ফাঁসানোর জন্য।
মজার ব্যাপার হলো সেই সময় চারুর সাথেও সৌগতর রিলেশন চলছিল। সে চারুকে বিয়ে করার লোভ দেখিয়েই সুজাতর কাছে পাঠিয়েছিল। এভাবে ধীরে ধীরে সুজাত এবং লাবণীর মধ্যে দূরত্ব তৈরি হয়, আর সৌগত সেই সুযোগটা নিতে শুরু করে। সে একসাথে লাবণী এবং চারু দুজনকেই মেনটেন করছিল। তবে এরপর যখন লাবণী প্রেগনেন্ট হয়ে যায়, তখন সুজাত নিশ্চিত হয়ে যায় যে লাবণীর আসলেই কারো সঙ্গে সম্পর্ক আছে। সৌগত ভাবতে পারেনি এমন কিছু হয়ে যাবে, তাই সে সব কেলেঙ্কারি থেকে মুক্তি পাওয়ার জন্য আরও বেশি করে সুজাতর কানে লাবণীর নামে বিষ ঢালতে শুরু করে। আর একটা পর্যায়ে লাবণীকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে সফল হয়। সেই সাথে লাবণীকে জোর দিতে থাকে তার বাচ্চাটা নষ্ট করে ফেলার জন্য, কিন্তু লাবণী তাতে রাজি হয় না। উল্টো সে সৌগতকে হুমকি দেয় যে সে যদি বাচ্চাটাকে স্বীকার না করে তাহলে সে পরিবারের সবাইকে সৌগতর আসল চেহারা দেখিয়ে দেবে। তখন সৌগত ভীষণ টেনশনে পড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় এইভাবে প্রতিনিয়ত হুমকির মুখে থাকার চেয়ে একেবারেই ঝামেলা মিটিয়ে ফেলবে, অর্থাৎ সে লাবণীকে চিরতরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই কাজে সাহায্য করার জন্য সে তার জেঠুকে ফাঁসায়। তার জ্যাঠা প্রথমে রাজি হচ্ছিল না, তবে যখন সৌগত তাকে হুমকি দেয় যে সে সৌগতর কথা মতো কাজ না করলে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তখন বেচারা বাধ্য হয়ে সৌগতর কথা মেনে নেয় এবং সৌগতর বৌভাতের দিন ইন্দুর জন্য পার্সেল করা খাবারের মধ্যে ধুতুরার গুঁড়ো মিশিয়ে দিয়ে লাবণীকে খাইয়ে দেয়, আর তাতে লাবণী মারা যায়। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু ফেলে ধুতুরা কেন? কলকাতায় তো এই ফুল খুব একটা দেখাও যায় না। তখন ইন্দু জানায় যে ধুতুরা ফুল এমনিতে অনেক দুর্লভ হলেও জ্যাঠার জন্য সেটা জোগাড় করা কঠিন ছিল না, কারণ সে আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা করত এবং আয়ুর্বেদিক মেডিসিন তৈরিতে অনেক ক্ষেত্রেই ধুতুরা ফুল ব্যবহার করা হয়। তবে এত কিছুর পরেও সৌগত তার জ্যাঠাকে শান্তিতে বাঁচতে দেয় না, তাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে নিজের অন্যায়ের ভাগিদার বানাতে শুরু করে। আর তাই একটা সময় জ্যাঠা সিদ্ধান্ত নেয় সেও এই জঞ্জাল থেকে মুক্ত হবে। তাই একদিন সে সৌগতর সিগারেটের প্যাকেট বদলে ধুতুরার বিষ মেশানো প্যাকেট দিয়ে দেয়। এতে করে সৌগত প্রতিনিয়ত বিভিন্ন ভয়ঙ্কর জিনিস হ্যালুসিনেট করতে শুরু করে। জ্যাঠা ভেবেছিল এসব করে সৌগত ধীরে ধীরে পাগলামো করতে করতে একটা পর্যায়ে মানসিক যন্ত্রণায় ছটফট করে মারা যাবে। তবে দুর্ভাগ্যবশত সৌগত এক রাতেই 20টা সিগারেট একসাথে খেয়ে ফুলের বিষে দম বন্ধ হয়ে মারা যায়। সৌগতর মৃত্যুটা ইন্দুর কাছে একটা রহস্যই থেকে যায়, তবে পরবর্তীতে সে আসল বিষয়গুলো জানতে পারে। এরপর থেকে চারু সৌগতর এই রহস্য ইন্দুকে জানানোর জন্য প্রায় তার বাড়িতে উকিঝুঁকি মারত। সে ইন্দুকে খোঁজার চেষ্টা করত, কিন্তু জ্যাঠা আর জেঠিমা তাকে দেখে মনে করে নিশ্চয়ই চারু তাদের ব্যাপারে কিছু জেনে গেছে, আর সেটাই হয়তো সে ইন্দুকে জানাবে। তার ওপর আবার পরদিন পুলিশরা তাকেই জেরা করতে চাচ্ছিল, যে কারণে জ্যাঠা ভয় পেয়ে যায় যে তাদের বিষয়টা পুলিশ জেনে গেলে কি হবে। তাদের কিছু হয়ে গেলে তো বুলবুলি আর খুশিকে দেখার কেউ থাকবে না। আর সেই ভয়ের কারণেই তারা কৌশলে ওই একই বিষ দিয়ে চারুকেও মেরে ফেলে। অবশ্য চারু অনেক আগে থেকেই ইন্দুকে সবটা বলেছিল, কিন্তু ইন্দু সেটা বুঝতে পারেনি। যদি বুঝতে পারতো তাহলে হয়তো বাড়ির এই অঘটনগুলো আটকাতে পারত। এরপর যখন ইন্দু বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করতে শুরু করলো, তখন ইন্দুকেও মেরে ফেলার চেষ্টা করা হলো। অবশ্য এটা ইন্দুরই একটা প্ল্যান ছিল। সেই ওই দ্বিতীয় চিরকুটটা সবাইকে পাঠিয়েছিল, যাতে আসল খুনি ভয়ে কোনো ভুল করে বসে। কিন্তু তাহলে মিহিরকে কেন অ্যাটাক করা হলো সেটাও বলছি। আসলে মিহিরের ইনসমনিয়ার কারণে সে রাত বেরাতে বাড়ির ভেতরে ঘুরে বেড়াতো, আর তখনই রাতের অন্ধকারে ওই বাড়িতে লুকানো রহস্যগুলো সে জানতে পারে। আর তাই মিহিরকেও মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আরও একটা ব্যাপার, সেদিন ইন্দু কিন্তু গাড়ির সামনে নিজে হোঁচট খেয়ে পড়েনি, তাকে ধাক্কা দেওয়া হয়েছিল। আর সেই ধাক্কা দেওয়ার হাতে সে ধুতুরার গন্ধ পেয়েছিল, যেটা পরে সে উপলব্ধি করতে পারে। আর সেদিন মিহিরের মাথায় যে আঘাত করা হলো, ইন্দু ওই ক্ষতস্থান থেকেও ওই একই গন্ধ পেয়েছিল। আর এমন গন্ধ তার বাড়িতে শুধুমাত্র একজনের গায়েই পাওয়া যায়, সেটা হলো জ্যাঠা। তখন দুয়ে দুয়ে 4 করেই ইন্দু সত্যিটা বের করে ফেলে। এখন সবার বিষয়টা পরিষ্কার হলেও একটা বিষয় এখনো ঘোলাটে হয়ে আছে, সেটা হলো খুশির মেয়ে বুলবুলি কার সন্তান। সেই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে ইন্দুর সামনে সৌগতর আরও এক ভয়ঙ্কর সত্যি ফাঁস হয়। সৌগত এতটাই জঘন্য আর বিকৃত মানসিকতার লোক ছিল যে সে তার আপন জ্যাঠাতো বোনকে পর্যন্ত ছাড়েনি। খুশির মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে সে রাতের অন্ধকারে খুশির সঙ্গেও জোর জবরদস্তি করেছে। আর খুশি বেচারি মারের ভয়ে কাউকে কিচ্ছু বলতে পারেনি। এরপর যখন সৌগত বুঝতে পারে যে খুশি প্রেগনেন্ট হয়ে গেছে, তখন সে কৌশলে অঞ্জনের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয় সেই বিয়েটাও বেশি দিন টেকে না। প্রথম দিনই খুশির মানসিক অবস্থার ব্যাপারে তার শ্বশুরবাড়ির লোকেরা জেনে যায়, আর তারপর বুলবুলি জন্ম নিলে বুলবুলি সহ তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এসব কথা শোনার পর খুশির অতীতের কথাগুলো মনে পড়তে থাকে এবং রাগে ক্ষোভে তার চোখগুলো একেবারে লাল হয়ে যায়। এতদিন যে রহস্যটা সে কাউকে বলতে পারেনি, আজ সেটা ইন্দুর মাধ্যমে সবার সামনে চলে এসেছে। এটা ভেবেই সে ভীষণ ভেঙে পড়ে। সৌগত এতটাই চালাক ছিল যে তার বিকৃত মানসিকতার ব্যাপারে কেউ বুঝতেই পারেনি, এমনকি সুজাতও নয়। তবে যখন সে লাবণীর বিষয়টা জানতে পারে, সে তার পরিবারের সম্মানের খাতিরে ওই সন্তানকে নিজের নাম দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো এভাবেই অবশেষে সবার রহস্য ফাঁস হয়। তখন ইন্দু হতাশ হয়ে বলে, সত্যিটা সবার সামনে আসলো ঠিকই, তবে যে আসল কালপ্রিট তাকেই শাস্তি দেওয়া যাবে না। এটা ভেবেই আমার খুব খারাপ লাগছে। অবশ্য এখানে আসল দোষী হচ্ছে আমার শাশুড়ি, অর্থাৎ সৌগতর মা। তার অন্ধ স্নেহ এবং সেই স্নেহের বশে সন্তানদের অপরাধগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টার কারণেই আজ এই বাড়ির এমন করুণ অবস্থা। তাদের জেঠু তখন সবকিছু হাসি মুখে মেনে নিয়ে সমাদদারকে বলে, আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান, তাতে আমার কোনো আপত্তি নেই। এরপর সে ইন্দু আর সুজাতর কাছে ক্ষমা চায়, আর সুজাতকে বলে, তুই সবকিছু জেনেও আমার জন্য নিজের কাঁধে দোষ চাপিয়ে নিচ্ছিলি। আসল এঞ্জেল তো তুই, পারলে আমাকে ক্ষমা করে দিস। এরপর সে হাসি মুখে 3 খুনের দায় মাথায় নিয়ে জেলে চলে যায়, আর খুশিকে রেখে যায় তার মায়ের ভরসায়। এতদিনে শার্লক হোমসের ডিউটিও শেষ হয়, তাই পরদিন সকাল হতে না হতেই ইন্দু বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। সেটা দেখে সুজাত তাকে ডেকে বলে, তোমাকে আটকানোর কোনো অধিকার আমার নেই, তাই না? তখন ইন্দু তাকে জিজ্ঞেস করে, অধিকার থাকলে কি আটকাতে? সুজাত তখন নীরব হয়ে যায়। তাদের কথা থেকে বোঝাই যাচ্ছিল তারা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়েছে। কিন্তু ওই যে সমাজ, লোকে কি বলবে এই কথা ভেবেই তারা চুপ হয়ে যায়। আর এখানেই গল্পটা শেষ হয়। সত্যি বলতে গল্পের শেষে যে এত রহস্য বেরোবে সেটা আমিও এক্সপেক্ট করিনি। এক কথায় গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।